সকাল সকাল ঘুম থেকে উঠেই মাথার উপর যেন আকাশ ভেঙে পড়লো আমার। চোখ মেলতেই মা রাগী গলায় বললেন, আজ তোর বিয়ে আর তুই এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস? ওঠ ওঠ বলছি। সকালবেলা ঘুম থেকে তোলার জন্য বিয়ের কথা বলাটা মোটেও নতুন কিছু না আমার জন্য, তাই অবাক হলাম না। আরো ভালো করে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে বললাম, বেশ তো, যাও তোমার জামাই বাবাজিকে রুমে পাঠায় দাও, কোলবালিশ বানাইয়া ঘুমাই। মা যেন এই কথাই আরো বেশি ক্ষেপে উঠল। ঝাড়া মেরে গায়ের কাঁথাটা সরিয়ে দিয়ে বললেন, আমার কথা কি তোর কাছে ফাজলামি মনে হচ্ছে? বললাম না আজ তোর বিয়ে, কথা কানে যায়নি? ওঠ বলছি। ওফ মা, থামো তো তুমি। আজকে শুক্রবার, ভার্সিটি টিউশনে কিচ্ছু নাই, কোথায় একটু আরাম করে ঘুমাতে দিবে তা না, উল্টো বিয়ে নিয়ে চোখ মারছো। যাও তো তুমি, আমাকে একটু ঘুমাতে দাও। বলেই তার হাত থেকে কাঁথাটা উদ্ধার করে গায়ে মুড়িয়ে আরাম করে শুয়ে থাকলাম। মা কিছুক্ষণ কঠিন দৃষ্টিতে তাকিয়ে থেকে বললেন, তুই তাহলে উঠবি না? আচ্ছা বেশ, তোর বাপ এসে দেখুক আগে, তারপর হচ্ছে। এই আমি গেলাম, আর একবারও ডাকতে আসবো না। বলেই মা দ্রুত রুম থেকে চলে গেলেন। তার চলে যাবার পরপরই চরম বিরক্ত নিয়ে শোয়া থেকে উঠে বসলাম আমি। চোখ মুখ কুঁচকিয়ে বালিশের নিচ থেকে ফোনটা বের করে সময় দেখলাম, সবে 7টা বাজে। তাতে কিনা এমন চিল্লাপাল্লা করে ঘুম থেকে তোলা। এই যে প্রতিদিনই তো আরাম করে ঘুমাতে পারি, রোজ উঠি 9টায়, আর আজ ধ্যাত। মৌরি, ওঠোনি তুমি এখনো? ড্রয়িং রুম থেকে বাবার আওয়াজ কানে আসতেই বিরক্তটা রাগে পরিণত হলো আমার। মা গিয়ে ঠিক বাবার কাছে কথাটা বলেছে, এরা আমার আরামের ঘুম হারাম না করে ছাড়বেই না। উফ, অসহ্য। হুড়মুড় করে বিছানা থেকে নেমে ড্রয়িং রুমের উদ্দেশ্যে ছুটলাম। বাবাকে দেখে চেহারায় রাগ বিরক্তি ধুয়ে মুছে স্বাভাবিকভাবে বললাম, আমাকে ডেকেছো বাবা? এখনো ঘুম থেকে উঠে ফ্রেশ হওনি? শ্বশুর বাড়িতে গিয়েও কি এমন করবে না কি তুমি? সংসার তখন টিকবে তো? বাবা যেন ব্যঙ্গ করলেন। আমিও প্রতি উত্তরে মৃদু হাসলাম। বাবার জোকসটা হাওয়ায় উড়িয়ে দিয়ে বললাম, এত সহজে তো তোমাদের ঘাট থেকে আমি নামছি না, অন্তত আরো 4-5 বছর তোমাদের ঘাড় চাটিয়ে তারপর বিদায়। বলেই হাসি হাসি মুখ করে চেয়ে থাকলাম। অন্যদিন হলে বিনিময়ে বাবাও একগাল হাসতেন, আমাকে প্রশ্রয় দিয়ে আরো কিছু বলতেন। আমরা বাবা মেয়ে যখন হাসতাম, আর তখন মা সেটা দেখে রেগে বোম হয়ে থাকতেন, কিন্তু আজ তেমন কিছুই হলো না। আমি অবাক হয়ে লক্ষ্য করলাম আমার কথা শুনে বাবার চেহারাটা কেমন যেন গম্ভীর হয়ে উঠেছে। উনি রাশ ভারী আওয়াজে বললেন, তোমার মা তোমাকে কিছু বলেনি? মা আবার কি বলবে? কিছু না বুঝে ব্যাপারটা নিয়ে বাবাকে বলতে যাব, তার আগে রান্নাঘর থেকে মা ছুটে এলো। হাতের বেলুনটা নাড়িয়ে নাড়িয়ে বললেন, বলবো আর কেমন করে? আমি যা বলি সবকিছু তো তোর কাছে ফেলনা মনে হয়, যেন আমি একটা জোকারের সঙ্গে জোকস মারতে বসেছি। এদের কথাবার্তার আগা মাথা বোধগম্য হলো না আমার। মা যে আমার নামে বিচার দিচ্ছেন সেটা বুঝেই ভোলা ভালা চাহনি দিয়ে বললাম, মা কিন্তু আমার নামে অহেতুক বিচার দিচ্ছে বাবা। আমি এই বদনামের জন্য ভেটো দিচ্ছি, আই ফরবিট, আমি মানি না। বলেই সংসদীয় স্টাইলে হাত নাড়িয়ে নিজের পক্ষের সমর্থনের চেষ্টা করলাম। বাবা আমার দিকে এক পলক তাকিয়ে মার দিকে ফিরে বললেন, ওকে, এখনো কিছুই বলনি? মা মাথা নাড়ালেন। আমি উসপুকের মতো তাকিয়ে থেকে বললাম, তোমরা কি নিয়ে কথা বলছো বলো তো? আজ তোমার বিয়ে। বাবা থমথমে মুখে বললেন। কথাটা শুনে যেন বাস পড়লো মাথায়। আশ্চর্য হয়ে বললাম, কি? কার সাথে? সূর্যের সাথে। আর সেটা আজকেই, দুপুরে হলো, বিকেলে বিয়ে। বাস এইটুকু বলে বাবা উঠে গিয়ে নিচের রুমের ভেতরে ঢুকে গেলেন। মা ও নিঃশব্দে স্থান ত্যাগ করলেন, আর আমি ওদের যাওয়ার দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। বাবার কথাটা পুরোটাই মাথার উপর দিয়ে গেছে। উনি এসব কি বললেন? বিয়ে মানে? তাও আবার সূর্যের সাথে? ওই উসপুক ব্যাটার সাথে? কেমনে কি? মাথা যেন হ্যাং হয়ে গেল আমার। হুশ হতেই তড়িঘড়ি করে ছুটে গেলাম মার কাছে। উনি রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলেন। আমি ছুটে গিয়ে হাঁপাতে হাঁপাতে বললাম,
এইসব কি শুনছি মা? আমার বিয়ে মানে? এইসব কি কথা? আর ওই সূর্যের সাথে? যা শুনেছিস ঠিকই শুনেছিস, সূর্যের সাথেই তোমার বিয়েটা হচ্ছে। কিন্তু মা, ওনাকে আমি কথা শেষ করতে পারলাম না আমি। তার আগেই মা বললেন, এটা আমার সিদ্ধান্ত নয়, তোমার বাবার। কিছু বলতে হলে তাকে গিয়ে বলো। মা সহজভাবে নিজের দায়িত্ব শেষ করলেন। বাবার কাছে ঘটনা শুনতে পাঠিয়ে দিয়ে নিজে বেঁচে গেলেন। কথা শেষ করে নিজের মতোই ব্যস্ত হয়ে পড়লেন কাজে। আমি কিছুক্ষণ হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে দৌড় লাগলাম বাবার কাছে। তোমাদের কথা তো কিছুই বুঝতে পারছি না আমি বাবা। এসব কি কথা তোমাদের? আমার বিয়ে ঠিক করেছো আমাকে না বলে, না জানিয়ে। এখানে আমার মতামতের তো একটা ব্যাপার আছে, তাই না? কিন্তু তা না করে। তোমার মতামত নেওয়ার সময় ছিল না মৌরি। সূর্যের অফিস থেকে যাওয়ার জন্য তারা দিচ্ছে, খুব দ্রুতই ইউকে যেতে হবে ওকে। আর তোমার আন্টিরা চাইছিলেন এর মধ্যে বিয়েটা দিয়ে দিতে। সূর্য তোমাকে নিয়েই ইউকে যাবে। কিন্তু তোমরা তো আমাকে কিছুই জানাওনি বাবা। আমাকে তো জিজ্ঞেস করোনি আমি এই বিয়েতে রাজি আছি কিনা। আর উইকে যাওয়া, সে তো বহু দূরের কথা। আমি তো বললাম তো জানানোর সময় ছিল না, এখন জানালাম ব্যাস। আর তোমাকে এতদিন মানুষ করার পর নিজের পছন্দের পাত্রের সাথে বিয়ে দেওয়ার ইচ্ছে থাকা কি অমূলক? বাবা হিসেবে এটা কি আমার একেবারেই অনুচিত বলো? তাহলে এতদিন ধরে তোমাকে মানুষ করলাম কেন আমি? বাবা যেন হুট করেই রেগে গেলেন। আমি থতমত খেয়ে গেলাম তার কথার যুক্তি শুনে। ধীরে ধীরে বললাম, কথা তো সেটা নয় বাবা, আমি ওটা বলছি না। যদি সেটা না বলতে চাও তো বিয়েটা করে নাও, আর কোনো কথা নয়। এই কথার পর আর কোনো কথা খাটে না। আমিও আর কথা পারালাম না, চুপচাপ হেঁটে নিজের ঘরে এসে ঢুকলাম। ঘুম থেকে উঠেছি, দাঁত মাজা, খাওয়া দাওয়া কিছুই হয়নি। সব ছেড়ে বিয়ে ভাঙার ধ্যানে বসলাম। এই বিয়ে আমাকে ভাঙতেই হবে, যে করেই হোক। আমি মৌরি একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ছি। কয়েকদিন আগে অনার্স ফাইনাল ইয়ারের এক্সাম শেষ করেছি। এখন ফ্রি, খাওয়া দাওয়া, ঘুম, দু একটা টিউশনি, এই আমার ডেইলি রুটিন। তার মধ্যে কোথায় থেকে যেন মা বাবা এই বিয়ের ভূত চাপিয়ে দিতে চাইছেন মাথায়। ধুর, ভাল লাগে না। এবার আসি ওই বড় ছেলেটার পরিচয়ে। নাম হলো ওয়াসিফ হাসান, নিকনেম সূর্য। বহুত মেধাবী ছাত্র হলেও আমার দৃষ্টিতে খাটাস একজন। আমার জীবনে দেখা সবচেয়ে ইরিজেন্ট ছেলে হলো এই। কেন বলছি? আমার বাবা এবং এই সূর্য মহাশয়ের বাবা দুজনে বাল্য বন্ধু। গ্রামের বাড়িও পাশাপাশি, একসাথে বেড়ে উঠেছেন, একই সঙ্গে জবে জয়েন করেন। পরে অবশ্য আঙ্কেল জব ছেড়ে বিজনেসে ঢুকে যান। সে যাই হোক, আমাদের বাসাও পাশাপাশি, একেবারেই দেওয়ালের এপাশ আর ওপাশ। তো আঙ্কেলের দুই ছেলে মেয়ে সূর্য আর রুতবা। স্বাভাবিকভাবেই ওদের সাথে আমাদের উঠা বসা সে ছোট্টবেলা থেকে। রুতবার সাথে আমার খ্যাতিরও বেশি, কিন্তু সমস্যা একখানে, অ্যান্ড ইট ইজ সূর্য। ছোটবেলা থেকে খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হিসেবে নাম করে সূর্য ভাই। সেজন্য প্রায় সব ক্ষেত্রেই এই ছেলের উদাহরণ হিসেবে দেখানো হয়েছে আমাকে। আমি কোন টিচারের সাথে পড়বো, কোন গাইড ইউজ করব, সব কিছুতেই অনুকরণ করতে হবে সূর্যকে। সে মহা ব্রিলিয়ান্ট, তাকে ফলো করলে আমারই সুবিধা হবে এই এক্সকিউজে। কিন্তু অদ্ভুতভাবে এই অনুকরণীয় ছেলেটাই আমার জীবনের সবচেয়ে বিরক্তকর লোক হয়ে দাঁড়ালো। সে বয়সে আমার চেয়ে 5 বছরের বড়। আমি ছোট থেকেই নিজের মতো করে চলতে পছন্দ করি। কাউকে ফলো করাটা কিংবা কারো দেখে দেখে সেটা করতে হবে এসব আমার মধ্যে নেই। তাই সূর্য ভাইকে যখন উদাহরণ হিসেবে বলা হতো আমি বিরক্ত হতাম, খুব মানতে চাইতাম না। তার সবচেয়ে বড় সমস্যা হলো সে কখনো আমাকে নাম ধরে ডাকতো না। মৌরি না ডেকে অলওয়েজ পাঁচফোড়ন বলে চিল্লাতো। কারণ হিসেবে বলতো মৌরি মানে পাঁচফোড়ন। আমি চরম বিরক্ত হয়ে রাগ দেখাতাম, ঝগড়া করতাম, কিন্তু কোনো কিছুতেই কোনো লাভ হতো না। সে যেখানে সেখানে যখন তখন ইচ্ছে মতো গলা ছেড়ে হাঁক ছাড়ত, পাঁচফোড়ন শুনে যা।
মা বাবাকে এই নিয়ে কত নালিশ করেছি, কিন্তু কোথাও কোনো সুফল পাইনি। সে তার মতোই ডেকে যেত পাঁচফোড়ন। আমাদের বেশিরভাগ ঝগড়া বোধ হয় এই ডাকাডাকি নিয়েই লাগতো। তাছাড়া আমার নিত্যদিনের অবাধ্যতা আর তেরাময় তো ছিল। সূর্য ভাই শহরের সবচেয়ে ভালো স্কুল থেকে পাশ করেছেন। তাকে ফলো করতে গিয়ে তার পিছু পিছু ওই স্কুলে আমাকেও অ্যাডমিট করা হয়েছিল। এটা ঠিক ছিল যে ওরা আমার ভালোর জন্যই ভালো প্রতিষ্ঠানে ভর্তি করিয়েছে, কিন্তু সমস্যা বাঁধলো অন্য জায়গায়। স্কুলে সবসময় নজরদারির ভেতর ছিলাম আমি। কখন কি করতাম সবকিছুর হিসেব রাখতেন সূর্য ভাই। মাঝে মাঝে কিছু কাজ করতে মানা করতেন, কিন্তু আমি ঘাটতারা করে শুনতাম না। ওই যে বলেছি, কাউকে ফলো করাটা আমার পছন্দ নাই। তাই প্রথম থেকেই এই অসহ্য ছেলেটাকে সহ্য হতো না আমার। তার সব কথাকে অগ্রাহ্য করার জন্য এই একটা যুক্তি আমি খাটাতাম। সে মহাশয়ও খেপে গিয়ে তুলকালাম করতেন। মায়ের কাছে আমার নামে অহেতুক নালিশ করে বিচারের পসরা সাজাতেন। আগেই বলেছি, মা আমার সূর্যের কথা খুব বিশ্বাস করেন। তাই যখনই একটা নালিশ পেতেন, তার ঠিক হোক বা ভুল হোক, ফল ভোগ করতে হতো আমাকেই। এই ছেলে থাকতে স্কুল লাইফটা আমার টানা টানা বানিয়ে রেখেছিল। এরপর সে যখন কলেজ পাশ করে ঢাকাতে ভর্তি হয়ে রংপুর থেকে বিদায় নিল, তখন খুব খুশি হলাম আমি। তখন ক্লাস 9-এ উঠেছি। বড়দের ভাষায় পাখা গজানোর সময় যাকে বলে। পরিচিত গণ্ডির বাইরে এসে নিজের খেয়াল হারিয়ে ফেলতাম। এতদিনের ভদ্র শৃঙ্খলা আবদ্ধ পাখিটি যখন ছাড়া পেল, একেবারে উড়াল দেওয়ার চেষ্টা চালালাম আকাশে। আকাশে টানা মেলে দিয়ে পুরো আকাশটাকে আয়ত্তে আনতে চাইল। বন্ধু বান্ধবী জুটলো অনেকগুলো। নতুন পুরনো বন্ধু মিলিয়ে আমার তখন অনেক সহচর। না, লেখাপড়ায় গাফিলতি হয়নি, তবে বন্ধুদের সহচর্যে সে খুব উচ্ছৃঙ্খল হয়ে উঠেছিলাম। এমন চললে লেখাপড়াকে আরো সামলে উঠতে পারতাম না, সেটা মনে মনে বুঝিয়েছিলাম। কিন্তু বন্ধুদেরকে ছাড়তে পারিনি। মানুষ অভ্যাসের দাস, আর সে অভ্যাসটা পথ হলে তা ছাড়ানো আরো যন্ত্রণার। তাই আগের মতো হব হব করেও আর হয়ে উঠতে পারছিলাম না। 2-3 মাসের ব্যবধানে আমি হয়ে গেলাম ফাজিলের চূড়ান্ত। যদিও বাসায় কিংবা পরিচিত কারোর সামনে নয়, উশৃঙ্খলতার সীমানাটা কখনো বন্ধু বান্ধবদের সামনেই রাখতাম। কিন্তু কি করে যেন টের পেয়ে গেল সূর্য ভাই। ছুটিতে ঢাকায় এসে সে আমার একেবারে ক্লাস নিয়ে ছাড়লো। নানান ধরনের ধমকি ধামকি, এমনকি 2টা চড়ও মেরেছিল সেই দিন। সঙ্গে আরো যে কত জাতের অপমান। আমি ভয় পেয়েছিলাম ক্লাসে গিয়ে বদমাইশ হয়ে যাচ্ছি এটা যদি মাকে বলে দেয়। আশ্চর্যের কথা হলো, এই সূর্য ভাই আমাকে যতই নিজের আয়ত্তের ভেতরে রাখার চেষ্টা করতেন, যতই জোর খাটাতেন, আমি ঠিক ততটাই অবাধ্য হতাম। তার প্রত্যেকটা কথার প্রেক্ষিতেই কথা বলতাম, ঝগড়া করতাম। ঘটনা বেগতিক না হওয়া পর্যন্ত আমি তাড়াময়ী করে যেতাম। কিন্তু সেদিন যখন সে আমাকে গালে থাপ্পড় কষিয়ে অপমানিত করলেন, তখন আমি কিছুই বলতে পারলাম না। তিনি খুব রাগারাগি করে শেষ পর্যন্ত থ্রেট দিলেন, বেশি বাড়াবাড়ি করলে মাকে অব্দি জানিয়ে দেবে।
বুঝলাম সূর্য ভাই আজই এখনই ঢাকা থেকে ফিরছেন। হয়তো পথে আমাকে দেখে উনিও রিক্সায় ওঠার পরপরই মামা প্যান্ডেল ঘুরালেন। রিক্সা চলতে লাগলো আর আমি মাথা নিচু করে বসে থাকলাম। সূর্য ভাই আমাকে কিছুই বললেন না, জিজ্ঞেস করলেন না ঘটনা কি ছিল, কিছু জানতে চাইলেন না, শুধু তাচ্ছিল্য হেসে বললেন, নাগর জুটিয়েছিস ভালোই। কলেজ ছেড়ে পার্কে বসে অসভ্যতামি নেশাখোর মাতালের সাথে। আমি চুপ করে রইলাম। জবাব দেবার মতো পরিস্থিতি আমার তখন ছিল না। পাশে এসে চুপচাপ ঘরে চলে এলাম। জানি না এই ব্যাপার নিয়ে সূর্য ভাই মায়ের কাছে কি কি বলেছেন, কিন্তু এর পরিণতি খুবই ভয়াবহভাবে প্রভাব ফেললো আমার জীবনে। মা বাবা দুইজনই রেগে আগুন হয়ে রইলেন। মা তো সরাসরি এসে মেরে ঘর বন্দি করে ফেললেন আমাকে। বাবা মারামারি করেনি ঠিকই, তবে কষ্ট পেয়েছিলেন খুব। আমায় ডেকে বলেছিলেন, আমার সারা জীবনের দেওয়া শিক্ষার এই মূল্য দিবে তুমি? ভাবিনি কখনো। আমি লজ্জায় মাথা নিচু করে চলে এসেছিলাম। বাবার কথাটা গায়ে লাগেনি, বুকে এসে লেগেছিল। ইচ্ছে করছিল বাবার পা ধরে বলি, আমি কিছুই করিনি বাবা, বিশ্বাস করো, কিন্তু বলতে পারিনি। অজানা একটা অভিমানে মন ভারী হয়ে এসেছিল। সেটা কার উপর জানি না। কিছু না বললেও আমি জেনে গিয়েছিলাম সেদিন ওখানে আমাকে আর ওই ছেলেটাকে দেখে সূর্য ভাই খারাপ কিছু ভেবেছিলেন ছেলেটা আমার প্রেমিক। তাই হয়তো বাসায় এসে জানোই তাই বলেছিলেন। সবটা মিথ্যা জেনেও প্রতিবাদ করতে পারিনি আমি, কারণ সেটা বিশ্বাসযোগ্য হতো না কারো কাছে। আর সূর্য ভাইয়ের উপরও একটা খুব জমালো আমার। আমরা ঝগড়া করতাম, মারামারি করতাম, কিন্তু তাই বলে কি সে আমাকে এতটা খারাপ ভাবলো? সে তো আমাকে একটু বেশিই চিনতো। আমি কোথায় কি করতাম সব জানতো। তাহলে এই ঘটনার পর একেবারেই বদলে গেলাম আমি। একেবারে নিস্তব্ধ, নির্জন দ্বীপগ্রহের মতো শান্ত হয়ে রইলাম। প্রায় 1 মাস ঘরবন্দি থাকলাম। অহেতুক অকারণ মায়ের সামনে যেতে ভয় পেতাম। নিজেকে গুটিয়ে ফেললাম পুরোপুরি ভাবে। সেই ঘটনার পর হঠাৎ কেন যেন আমার সূর্য ভাইকে সহ্যই করতে পারতাম না আমি। সে আমাকে বাঁচালো, সে যেন কৃতজ্ঞ ছিলাম। কিন্তু বাড়িতে এসে সে যেটা করলো, তারপর আর কোনো কৃতজ্ঞতা বোধ অবশিষ্ট রইল না, বরং চরম ঘৃণায় মুখ ফিরিয়ে নিলাম। সময়ের সাথে সাথে সবার সাথে সম্পর্ক ভালো হয়ে গেল আগের মতো, কিন্তু সূর্য ভাইয়ের সঙ্গে ভুলেও কথা বলতাম না আমি। অভিমান না ঘৃণাই জানি না, তবে কথা বলতে ইচ্ছে করতো না। একদিন বিকেলে ছাদের উপর একা বসে থাকার সময় সূর্য ভাই এলেন। খানিকক্ষণ চুপ করে থেকে সরি বললেন। আমি মুখ ফেরালাম। সে পুরনো কথাটা তুললে ঘটনার আদি অন্ত পড়ল। নিজের ভুলটা দেখিয়ে মাপ চাইল। সহজে না মানলেও একসময় মেনে নিলাম। সম্পর্কটাও ধীরে ধীরে আগের মতো হয়ে এলো। আগের মতো ঝগড়াঝাটি, মারামারি নিত্যদিনের অভ্যাস। আবারও আমার লাইফে হস্তক্ষেপ শুরু করলো সে। এইচএসসি পাশের পর পাবলিক ভার্সিটিতে চান্স পেলাম, ভর্তি হলাম। ততদিনে তার লেখাপড়া শেষ। একটা প্রাইভেট ভার্সিটিতে লেকচারার হিসেবে জয়েন করেছে। সম্পর্ক আগের মতোই সাপে নেউলে, কেউ কাউকে দেখতে পারি না। কথা হচ্ছিল তার পিএইচডি নিয়ে। সে ব্রিটেন থেকে পিএইচডি করার জন্য যাবে। ফর্মালিটিস কমপ্লিটের আগে 1 মাসের জন্য উইকেতে গেলেন। আমি আবারও ছাড়া পেলাম, আবারও ঝামেলায় জড়িয়ে গেলাম। এটা আমার এক্সামের কয়েকদিন আগের কথা। এক সিনিয়র ভাই নাকি আমাকে পছন্দ করে, এরকম বলছিল আমার বান্ধবীরা। ছেলেটার নাম হলো অর্ণব। তার বাচ্চাদের মতো ফেসটা দেখলে মনেই হয় না সে মাস্টার্সে পড়ালেখা করে। ব্যবহারও সে খুব মার্জিত, খানিকটা লাজুক। তো এই লাজুক চেহারাটা নাকি আমাকে পছন্দ করে। আমার বান্ধবীকে এই খবর সে নিজেই জানিয়েছে। সামনাসামনি কিছু বলেনি, ডিরেক্ট যেহেতু কিছু বলেনি তাই আমিও আর পাত্তা দিইনি। কিন্তু হুট করে এসে হাতে একটা গোলাপ আর একটা চিরকুট ধরিয়ে দিয়ে দৌড় দেয় ছেলেটা। আমি অবাক হয়ে কাগজের ভাঁজ খুলতেই দেখি ছোট্ট একটা প্রেমপত্র, রসবোধে ভরা। ঠিক রাজি না হয়েও ছেলেটার সঙ্গে 2-1 দিন চা আর ফুচকা খেয়েছিলাম আমি। ছেলেটাকে সব জিজ্ঞেস করার পর সে শুধু বলেছিল বন্ধু হতে চায়। আমিও তাই না করিনি, কিন্তু কে জানে তাতে এমন কিছু হবে। ভার্সিটিতে তখন মোটামুটি ভালো রকমের একটা গুঞ্জন উঠে গেছে যে আমি আর অর্ণব প্রেম করছি। কিন্তু ঘটনা বাড়ি পর্যন্ত আসবে ভাবিনি। সূর্য ভাই যে তখনও আমার পেছনে লোক লাগিয়ে রেখেছেন তা কি আমি জানতাম? ফিরে এসেই আমাকে ডেকে পাঠালেন। সেভাবে জিজ্ঞেস করলেন না কিছুই, শুধু ধমক দিয়ে বললেন,
ভার্সিটিতে কি প্রেম করতে চাস ছাগল? এতগুলো বাস খেয়েও স্বাদ মিটলো না? আমি গাল ফুলিয়ে বলেছিলাম, বাসটা তো আপনিই দিয়েছিলেন, সেখানে কি কোনো দোষ ছিল আমার? সে কথার জবাব না দিয়ে বলেছিল, তুই আর ওই অর্ণবের সামনে অবধি যাবি না। যদি গিয়েছিস তো তো আঙ্কেলকে বলে রিক্সাওয়ালার সাথে বিয়ে দিয়ে দেবো তোর। বললেই হলো? বিয়ে কি এত সোজা? করব না আমি বিয়ে, আর অর্ণবের সাথে প্রেম করব। আমি দেখে নিয়েন। দেখা যাবে। ঝগড়ার পরিসমাপ্তি ঘটিয়ে যে যার কাজে চলে যায়। আমি তার কথাকে পাত্তা না দিয়ে বরাবরের মতো ট্যারামো করলাম। ভার্সিটিতে গিয়ে অকারণে অর্ণবের সাথে দেখা সাক্ষাৎ করতাম, ফুচকা চটপটি খেয়ে বেড়াতাম। উদ্দেশ্য ছিল সূর্য ভাইকে রাগিয়ে দেওয়া, কিন্তু সূর্য ভাই কি সাংঘাতিক সেটা আগে বুঝিনি। সে কি করলো? প্রথমে অর্ণবকে বেনামে চিঠি দিয়ে থ্রেট দিল, তারপর হঠাৎ করে একদিন অন্ধকারে পিটিয়ে পা ভেঙে দিল। আমি খবর পেয়ে দৌড়ে গিয়ে দেখি হসপিটালের বেডের উপরে ঠ্যাং ছুটিয়ে পড়ে আছে অর্ণব, কাতরাচ্ছে একটু পর পর। জিজ্ঞাসা করলাম, কি করে হলো? সে মাথা নাড়িয়ে বলল, বন্ধুর বাইকে যাচ্ছিলাম, অ্যাক্সিডেন্ট করেছি। বিশ্বাস না হলেও করতাম। অর্ণবের প্রতি প্রেম দেখিয়ে সেবা করতে গেলেই সিটকে সরে গেল সে। আতঙ্কে লাফিয়ে উঠে বলল, এই এই এসো না, তুমি যাও এখান থেকে। আমি অবাক হয়ে আরো কাছে ঘেঁষতেই সে এক প্রকার ভয়ে সিটিয়ে গেল দেওয়ালের সাথে। নেহাত পা ভাঙা, নয়তো ছুটেই পালাতো নিশ্চয়ই। আমি কিছু বলার আগেই সে কাট ভাষায় বলল, তোমার সাথে আর কোনো সম্পর্ক নেই আমার, মৌরি। আমি ব্রেকআপ করছি। আমি অবাক হলাম। সম্পর্ক তো কিছু ছিলই না। সে তবে ব্রেকআপের কথা কেন বলছে? ঠিক তখনই তার অ্যাক্সিডেন্টের কথা বিশ্বাস করতে গিয়েও করলাম না। বুঝলাম ভেতর ভেতর কলকাপচা কেউ নাড়িয়ে দিয়েছে, আর সেই ব্যক্তিটি সূর্য ছাড়া আর কেউ নয়। রাগে ছুটে গেলাম সূর্য ভাইয়ের কাছে। কঠিন ভাষায় অর্ণবকে পিটিয়েছে কে? সে নীরব নির্বিকার থেকে বলল, আমি তার কি জানি ও আমার কোন পাকা ধারে মই দিয়েছে যে আমি ওর পা ভাঙবো? সত্যিই পিটাননি? তাহলে আপনাকে কে বললো যে অর্ণবের পা ভেঙেছে? সরু চোখে তাকালাম। সে একটুও না ঘাবড়ে জবাব দিল, তুই তো ভুলে গেছিস তুই আর তোর অর্ণব কে কোথায় যায় সব হিসাবে আমার কাছে থাকে, তাই কার ঠ্যাং ভেঙেছে আর কার মন সেটা আমি ভালো করে জানি। বলেই দাঁত কেলিয়ে হাসতে লাগলো। আমি রাগে কটমট করে তাকিয়ে রইলাম। সে ব্যাপারটাই পাত্তা না দিয়ে বলল, বাই দ্য ওয়ে, মন তো ভাঙছে, নিশ্চয়ই ব্যথা করছে। একটা কাজ করিস, এই নে প্যারাসিটামল। প্যারাসিটামল 2 বেলা, মন ভাঙার আগে একবার, পরে একবার। শেষ কথাটা মোশাররফ করিম স্টাইলে বলে আমার হাতের মুঠোয় একটা প্যারাসিটামলের পাতা ঠুকিয়ে দিল। আমি চরম রাগে ভাষা হারিয়ে ফেললাম। চুপ করে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে তার পরবর্তী কার্যকলাপ দেখতে লাগলাম। সে হেসে হেসে বলল, সরকারি হসপিটালে প্যারাসিটামল, বুঝেছিস? কাজ করবে ভালো। এর জন্য 10 টাকার টিকিট কেটে হসপিটালের রোগীর লাইনে দাঁড়িয়েছিলাম শুধু তোর জন্য। আফটার অল আমার পাঁচফোড়ন ছ্যাঁকা খেয়ে মন ভেঙে ফেলেছে, তাই আর কি। দাঁড়িয়ে থেকে তার আজাইরা প্যাচাল শুনতে আর ভালো লাগলো না। হাতের প্যারাসিটামলের পাতাটা ছুঁড়ে ফেলে দিয়ে গটগট করে হেঁটে চলে এলাম। আসার সময় শুনতে পেলাম সে চিৎকার করছে, আমার এত কষ্টের তুই মূল্যই দিলি না পাঁচফোড়ন? আমি এত খাটাখাটি করে 10 টাকা খরচ করে হসপিটালে গিয়ে তোর জন্য প্যারাসিটামল আনলাম, আর তুই ভালাই কি কই জামানা নেই হে। কিছু বললাম না, রাগে ফুঁসতে ফুঁসতে চলে এলাম। সূর্য ভাই ফিরে আসতেই তার বাড়ির সবাই তার বিয়ের জন্য তাগাদা দিতে লাগলো, কিন্তু সে সাফ সাফ না করে দিয়ে বসে রইল। ঘটনা যখন এই, তখন তাদের বাড়িতে গিয়ে আন্টির কান ভাঙানি দিয়ে এলাম আমি নিজে। বললাম, ছেলে বিদেশে যাচ্ছে, বিয়ের সাথে করেনি, কোনো বিদেশি মেয়েকে দেখে পটে গেলে তখন আর দেশে ফিরবে? তখন তোমরা বাসায় বসে বসে শুধু ছেলের কথা ভেবে দুঃখ বিলাস করো, আর কিছু করতে হবে না। আমার এই কথাতেই বোধহয় কাজ হয়ে গেল। আন্টি একেবারে নাছর বান্দার মতো জেদ ধরলেন সূর্য ভাইকে বিয়ে দিয়েই ছাড়বেন। খবর শুনে তখন আমি খুশিতে নাচছি। এতদিন পর সূর্য নামক বরটা আমার ঘাট ছেড়ে নামবে। মনে মনে অভিশাপ দিলাম, বিয়ে কর না কর, খুঁজে খুঁজে এমন বউ আনবো যে তুই আর দম নেওয়ার সময় পাবি না। বউ যদি তোকে নাকে দড়ি দিয়ে না ঘোরায় তো ইত্যাদি ইত্যাদি। নানা ভাবনা ভেবে নিজে নিজে আনন্দিত হলাম, কিন্তু তলে তলে যে কি কলকাঠি নাড়ল সে আল্লাহ ভালো জানে। 2 দিন আগে আমাকে ডেকে থ্রেট দিয়েছিলেন,
তুই আমার আম্মুর কাছে গিয়ে কি কথা লাগিয়েছিস যে সে আমাকে বিয়ে দেওয়ার জন্য উতলা হয়ে উঠলো? আমি খুশিতে দাঁত কেলিয়ে বলেছিলাম, কি যে বলেন না সূর্য ভাই, আমি তো শুধু বলেছি ছেলে বড় হয়েছে, বিয়ে দিয়ে দাও। ভুল কিছু বলেছি নাকি? আপনার তো আরো খুশি হওয়ার কথা, বিয়ে করছেন, ঘরে বউ আসছে, কয়দিন পর বাচ্চা কাচ্চা হবে। আহা, খুব মজা তাই না? আমাকে ফাঁসিয়ে খুব আনন্দ হচ্ছে। ঠিক আছে, আমিও দেখবো কোথাকার জল কোথায় গড়ায়। বলেই গটগট করে হেঁটে স্থান ত্যাগ করলো। আর আমিও খুশিতে নাচতে নাচতে নিজের বাসায় এলাম। এই 2 দিন পর আজ আমার বাসায় বিয়ের কথা চলছে। বলা হচ্ছে আমার বিয়ে নাকি ওই বরটার সাথে, আর আমি এত সহজেই সেটা মেনে নিব? কেউ না জানুক, আমি তো জানি এই ছেলেটার পেটে পেটে কি বুদ্ধি। সে যে রিভেন্সের জন্যই বিয়ে করছে সেটা আমি ভালো মতোই বুঝতে পারছি। অর্ধেক জীবন আমার উপর দিয়ে শোষণের রুলার কস্টার চালিয়ে স্বাদ মেটেনি, বাকি জীবনও চালাতে চাচ্ছে। কিছুক্ষণ পরও কি এর মতো হাড়ে পচা ছেলেকে বিয়ে করা যায়? ওর মতো ইন্টারেস্টিং ডিসকাস্টিং ছেলেকে বিয়ে করে কে নিজের পায়ে কুড়াল মারতে চাইবে? আমি তো অবশ্যই নয়। সো এই বিয়েটা ভাঙতে হবে আমাকে। ভাবতে ভাবতে এই ঘর থেকে বেরিয়ে এলাম। নাওয়া খাওয়া ছেড়ে আমি এখন ছুটছি সূর্য ভাইদের বাড়ি থেকে। কলিং বেল বাজাতেই রুদ্পা দরজা খুলে দিল। আমাকে দেখে চাপা হাসি দিয়ে বলল, আরে মৌরিপ্পি, বিয়ে না হতে শ্বশুর বাড়ি চলে এলে? বাহ, ভালো তো। আরেকটু অপেক্ষা করতে বিকালের জন্য একেবারে প্যাক অ্যান্ড প্যাগেজ তুলে আনতাম। বলেই দুষ্টু হাসলো। সে কথায় বিরক্ত হলেও প্রকাশ করলাম না। খুব মিশ্রিত হাসি দিয়ে বললাম, কি আর করব বলো, তোমরা এমন মানুষ যে বিয়ের কনেকে না বলেই তার বিয়েটি ঠিক করে ফেলেছ। ভাগ্যিস সকালে জানলাম, নয়তো দেখা যেত বিকেলে একেবারে বিয়ের আসলে কাজে এসে বলতো বলো কবুল। তখন কি হতো ভাবো তো? রুদ্পা আমার কথা শুনে ঠোঁট প্রসারিত করে হাসলো। সে আমার কথার আড়ালে লুকিয়ে থাকা ক্ষোভটা ধরতে পারেনি। আমার কাঁধে চাপড় মেরে বলল, তখনই তো আসল মজাটা হতো আপ্পি। হেপি একটা সারপ্রাইজ হয়েছে তো তোমার জন্য। বলেছে তোমায়? দেখা যেত, ভয়ে আমার হার্ট অ্যাটাক ফ্যাটাক কিছু একটা হয়ে যেত। আমি গাল ফুলাতেই রুদ্পা হেসে হেসে আমাকে টেনে ধরে রুমে নিয়ে চললো। কিছুক্ষণ পর হঠাৎ সিরিয়াস হয়ে বলল, কিন্তু আপ্পি, আমি কিন্তু তোমার উপর খুব রাগ করেছি। কেন? ভ্রু কুঁচকিয়ে। এই যে তুমি আর ভাইয়া লুকিয়ে লুকিয়ে এতদিন ধরে প্রেম করেছো, কই আমাকে তো বলনি। আমি আরো ভেবেছিলাম তুমি যখন প্রেম করবা তখন জিজুর কাছ থেকে আস্তে আস্তে টাকা হাতিয়ে নিব। ওদিকে ভাইয়ার জন্য ভেবে রেখেছিলাম ওর নামে নালিশ দিয়ে ভাবির কাছে একবার টাকা নিব, আবার ভাবির ভয় দেখিয়ে ওর কাছ থেকে আর একবার নিব। আর তোমরা দুজন কি করলে? আমার 3-5 দিয়ে টাকা আসার রাস্তা ফুরুত করে নষ্ট করে দিয়ে একেবারে বিয়ের কথা বললে। এদিকে ঠিক হলো বলো আপ্পি, তুমি আমার সাথে এটা করতে পারলে? রুদ্পা কেমন দুঃখে দুঃখে মানুষের গলায় বলে আমার দিকে তাকালো। আমি অবাক হয়ে ওর কথা শুনলাম। ও এসব কি বললো? প্রেম করেছি? তাও আমি আর সূর্য? আমি কি বাংলাদেশে না মহা আকাশে? ওরে কে কোথায় আছিস, ধর রে আমায়। আমার মাথা চক্কর দিচ্ছে। ওকে কোনো মতে সালাম দিয়ে চুপি চুপি সূর্য ভাইয়ের ঘরের দরজায় এসে দাঁড়ালাম। দরজা বন্ধ না, আলতো হাটে টোকা দিয়েই খুলে গেল। বিছানায় সূর্য ভাই শুয়ে আছেন, গায়ের উপর একটা কাঁথা এলোমেলো করে ছড়িয়ে রাখা। সে উপর হয়ে শুয়ে ঘুমাচ্ছে। ঘরে ঢুকতে অস্বস্তি লাগলো আমার, কিন্তু ঘরে তো ঢুকতেই হবে। এই বিয়ের একটা হ্যাস্ত ন্যাস্ত না করে তো আমি বাড়ি যেতে পারি না। সো যে করেই হোক আমাকে যেতে হবে। অস্বস্তি নিয়ে রুমে ঢুকে পড়লাম। বিছানার কাছে গিয়ে দাঁড়িয়ে মৃত গলায় ডাক দিলাম, সূর্য ভাই, সূর্য ভাই ওঠেন প্লিজ, আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে। ভালো করেই ডাকলাম, কিন্তু অভ্যাস থেকে কোনো জবাব দিল না। আমি আরো একবার একইভাবে ডাকলাম, তাতেও যখন সাড়া দিল না, তখন অনেকটাই বাধ্য হয়ে এগিয়ে গিয়ে তার কাঁধ ছাকিয়ে ডাকলাম, সূর্য ভাই শুনছেন? ও সূর্য ভাই। কানের কাছে সারাদিন ভাই ভাই বলে জ্বালাস না তো, যা এখান থেকে। সে ঘুম ঘুম কণ্ঠেই জবাব দিল, চোখ এখনো মেলেনি। তাহলে কি সন্ধানে বলল? কিন্তু আমি তো সারা জীবন সূর্য ভাই বলেই ডেকে এসেছি, কোনোদিন কিচ্ছু বলেনি। তাহলে হঠাৎ? সে যাকে আমি আবারও ডাকলাম, আপনি কি উঠবেন প্লিজ? দেখেন আমি কিন্তু আজ এরা পেঁচাল পাততে আসিনি। আপনি একটু উঠেন, আমার কথা শোনেন, তারপর আমি চলে যাচ্ছি। ওঠেন প্লিজ। কিছুক্ষণের মধ্যে সে নড়ে চড়ে উঠলো। ঘুম ঘুম চোখে কসলাতে কসলাতে ব্যাক সাইড টেবিলের উপর
থেকে চশমা তুলে নিল, সেটা চোখে পড়তে পড়তে বলল, তুই এত সকালে আমার ঘরে কোন দুঃখে? কণ্ঠে তার হাজারে বিরক্তি। আমিও বিরক্ত হয়েই বললাম, গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি, না হয় আমার টাকা পড়েনি। লম্বা ভূমিকা না বলে আসল কাহিনী বল, বলে ফুট এখান থেকে। আমার ঘুমটা ঢং থেকে মনে হচ্ছে যেন তাকে এই সময় ডাকতে এসে মহাভারত অশ্রদ্ধ করে ফেলেছি আমি। ন্যাকা, নিজে যে আরামে ঘুমাই, শান্তি সব হারাম করে বসে আছে তার বেলা। রাগ হয়ে তার দিকে একেবারে ঝুঁকে পড়লাম আমি, মুখের কাছে মুখ এনে দাঁতে দাঁত চেপে বললাম, খবরদার একদম ন্যাকামো করবেন না। আমি তো শুধু আপনার ঘুম ভাঙিয়েছি, আর আপনি ঘুম থেকে উঠেই মাথার উপর আকাশ ভেঙে পড়েছে। এসব শুরু করেছেন আপনি? হ্যাঁ, কিসের বিয়ে, কিসের কি? আমার কথা শেষ করতে দিল না সে, চোখ মুখ কুচকিয়ে তাকিয়ে বলল, সকালে ব্রাশ করেছিলি তুই? সিরিয়াস মোমেন্টেই আজীব কোয়েশ্চেন শুনে মেজাজ বিগড়ে গেল আমার। খিটমিট করে উঠলাম, না। এই জন্যই এই বিচ্ছিরি গন্ধটা আসছে। ছি পাঁচফোড়ন, ছি। তুই ঘুম থেকে উঠে ব্রাশ না করে আমার বাসায় এসেছিস? ছি, গন্ধে আমার বমি আসছে। বলেই মুখটা বিকৃত করলো। সকালে ব্রাশ করে নি, কথা সত্যি, কিন্তু গন্ধ তো হওয়ার কথা না। কিন্তু এরকম করছে কেন? হঠাৎ নিজের কাছে নিজেরই বিব্রত হয়ে গেলাম। ডান হাতটা মুখের কাছে এনে ভাবটা বোঝার চেষ্টা করলাম। কই না তো, তাহলে কিছুক্ষণ আবালের মতো চেয়ে থাকতে থাকতেই ব্যাপারটা মাথায় ঢুকলো। এই পোল্ট্রি বাচ্চারা এখন পোল্ট্রি মারার জন্য কথা ঘোরাচ্ছে, চেষ্টা করছে আচাইরা কথা বলে আমার মাথা থেকে আসল কথাটা বের করে দিতে। সবসময় এমন আচাইরা কাজ করে সে। সবটার সময় ভাবতেই মুহূর্তেই তিরবির করে উঠলো রাগ। বললাম, একদম মিথ্যে বলবেন না, আমি রাতের বেলায় ব্রাশ করেছি, মুখে কোনো গন্ধ নেই। আচাইরা প্যাচাল পেরে কথার টপিক চেঞ্জ করার ট্রাই করবেন না। আমি বেশ ভালোই বুঝতে পারছি আপনার চালাকি। চুপ কর, ছি কি গন্ধ। পাঁচফোড়ন, আল্লাহর রাস্তা তুই ওয়াশরুমে যা, অন্তত কুলি করে আয় প্লিজ। তোর মুখের বিশ্রী গন্ধের ঠেলায় আমার পটল তুলতে বাধ্য করিস না। তার অ্যাক্টিং দেখে রাগটা তুঙ্গে স্পর্শী হলো। আমি আরো এগিয়ে এসে কলার চেপে ধরে বললাম, একদম ঢং করবেন না, আমি কাল রাতে ঘুমানোর আগেই ব্রাশ করেছি, মুখে কোনো গন্ধই নেই। বিশ্বাস না হলে এই দেখুন। বলেই ইচ্ছে করেই তার মুখের কাছে এগিয়ে ক্লোজ আপ অ্যাটেড স্টাইলে ভাব ছেড়ে দিলাম। সে ওয়াক থু বলে এক ঝাপে পেছনে সরে গেল, নাক মুখ সিটকিয়ে বলল, তুই তুই এত নোংরা হলি কবে থেকে পাঁচফোড়ন? ছি ছি, এত গ্যাদরা টাইপের একটা কাজ কেমনে করলি? ঠিক হয়েছে, যা করেছি বেশ করেছি। বেশ ন্যাকামো করেন আপনি। বললাম তো রাতে ব্রাশ করেছি আমি, এখন কি ঘুম থেকে উঠেই আবার ব্রাশ করতে হবে? আজব, এখনো কিছুই খাইনি আমি, নাস্তা খাবো তারপর। তোর কাছে কি আমি তোর ব্রাশের ফিরিস্তি শুনতে চেয়েছি? এত বেশি পকপক করিস কেন তুই? আর একটা কথাও বলবি না, যা ওয়াশরুমে, এক্ষুনি যা। কুড়ি না করে যদি এসছিস, সত্যি কথা তোর আজকে খবর আছে। ভয়ঙ্কর একটা হুঁশিয়ারি শুনেও চুপ করে দাঁড়িয়ে রইলাম। এতক্ষণ ধরে আমি যা করেছি ইচ্ছে করেই করেছি। মুখের গন্ধ নিয়ে যে সে এত ওভার রিয়াক্ট করলো, সেটার জন্য এটা করেছি। সোজা ভাষায় টিট ফর ট্যাট। কি হলো, দাঁড়িয়ে আছিস যে? যা বলছি। দেখ পাঁচফোড়ন, তুই যদি এই মুহূর্তে না যাস, আই সোয়ার তোর কপালে আজকে দুঃখ আছে। এমনি সকাল সকাল তুই আমার আরামের ঘুমটা হারাম করে দিয়েছিস, মেজাজ এমনি বিগড়ে গেছে। তার মধ্যে তোর এই বিশ্রী উদ্ভট কার্যক্রমে আমার মেজাজ আরো খারাপ হচ্ছে। যা বলছি। শেষ কথাটা আরো বেশি ধমকে উঠে বলল। যতই টানামো করি না কেন, বরাবরের মতোই এবারও তার ধমককে আমার সব সাহস হুশ হয়ে উড়ে গেল। মেজাজ রাগে বক বক করে উঠলেও চুপচাপ বেরিয়ে গেলাম। পেছন থেকে আবারও ডাক পড়ল, ওদিকে কোথায় যাচ্ছিস? ওয়াশরুমটা যে এদিকে চোখে পড়ে না? রাগে ফুসতে ফুসতে ওয়াশরুমে ঢুকলাম। মেজাজ দেখিয়ে মুখে পানির ছিটাতে গিয়ে ওড়না আঁচলের অর্ধেক ভিজিয়ে ফেললাম। এমনি মেজাজ খারাপ, তার মধ্যে আরো বেশি খিটখিট করে উঠলাম। সূর্য ভাই সত্যিই বলে, আই অ্যাম এ ডাফার। একটা কাজও যদি ঠিকঠাক মতো করতে পারতাম। দেখ, ওয়াশরুম থেকে বেরোতেই মুখের সামনে নিজের টাওয়াল ছুড়িয়ে দিল সূর্য ভাই। গম্ভীর কণ্ঠে বলল, একটা কাজও ঠিক করে করতে পারিস না, মুখ ধুতে গিয়ে গোসল করে এসছিস। আকায় মেয়ে একটা, ধর মুখ মুছ। বলে আমার মুখের উপর টাওয়ালটা চটকা দিল। রাগে কটমট করে তাকিয়ে সেটা হাতে নিয়ে বিছানায় ছুঁড়ে মারলাম। বললাম,
আমার কি গামছার অভাব পড়েছে? আপনার জিনিস নেব কেন আমি? হ্যাঁ, আপনার গামছাটা কি এইখানে আকাশ থেকে পড়বে? না বাড়ি গিয়ে মুখ মুছবি? ঠিক আছে, যেতে পারিস, সমস্যা নাই। বাইরে যখন আমার আত্মীয় স্বজনরা জিজ্ঞেস করবে মুখ ভেজা এখনো, তখন বলিস তোর বর তোকে তো পানিতে চুবিয়ে ধরেছিল। তার অদ্ভুত কথা শুনে মেজাজ গরম হয়ে গেল। কাজের কথা নাই, হুদাই ফ্যাস ফ্যাস করে খালি। তাকে সম্পূর্ণ উপেক্ষা করে এগিয়ে গিয়ে ড্রয়ারের উপর থেকে টিস্যুর বক্সটা তুলে নিলাম। এক টান দিয়ে একেবারে 4-5টা টিস্যু নিয়ে মুখ মুছতে শুরু করলাম। আমার কাণ্ড কারখানা দেখে লাফিয়ে উঠে তার হাত থেকে বক্সটা কেড়ে নিল সূর্য ভাই। খিটমিট করে বলে উঠল, অমন জলস্থির মতো করে টিস্যু নিচ্ছিস কেন? জীবনে টিস্যু দেখিসনি? একদম কথা ঘোরাবেন না, একদম না। অলরেডি আমি কি বলতে এসেছিলাম সব ভুলে গেছি। আর একটা কথাও বলবেন না, এখন যা বলার আমিই বলবো। মোটামুটি কঠিন গলায় কথাটা উচ্চারণ করলাম। সে যেন পাত্তাই দিল না, গালের উপর হাত রেখে ঢং দেখিয়ে আমার সামনে এসে বসলো। নাকা নাকা কণ্ঠে বললাম, মাননীয় স্পিকার, এখন বলুন আপনি কি বলিতে চান? বিয়ে নিয়ে কি করতে চাইছেন? আমার বাসায় কি বলেছেন? কেন সবাই বলছে আজ আমার বিয়ে? রাগ লাগলেও ঠান্ডা গলায় জিজ্ঞাসা করলাম। সে নির্বিকার চিত্রে বলল, বারে, তোর বিয়ে হলে সবাই বলবে না তোকে? কি সব বলিস না তুই? কাম টু দ্য পয়েন্ট। কোন রকম হ্যাঙ্কি পাঙ্কি করবেন না, ডিরেক্ট যা জিজ্ঞেস করেছি তাই বলবেন। বাড়তি কথা না। বিয়েটা কি আপনার কাছে ছেলে খেলা মনে হচ্ছে? আপনার সাথে কি আমার ভালোবাসাবাসির সম্পর্ক যে আমরা বিয়ে করব? আর রুৎপাকে কি বলেছেন আমরা প্রেম করতাম? আজ তো মিথ্যুক একটা। তুই মিথ্যুক। আমি যা বলার তাই বলেছি। ইভেন শুধু রুদ্বাকে না, আমি সবাইকে বলেছি আমরা দুজনে প্রেম করছি। ওটা না বললে তোর সাথে আমার বিয়েটা দিত না। তার নির্বিকার ভঙ্গি দেখে কাজ চলে উঠলো আমার সাথে। হতাশ হলাম। এমনটা কেন করছেন সূর্য ভাই? আমি জানি আপনি সবটা রিফেন্সের জন্য করছেন, কিন্তু এটার জন্য প্লিজ আমার লাইফটা শেষ করে দিবেন না, প্লিজ। এক্স্যাক্টলি, আমি রিভেঞ্জের জন্যই করছি। তোকে পই পই করে বারণ করে দেওয়ার পরও তুই আমার পেছনে লেগেছিস। খুব শখ ছিল না আমার বিয়েতে দাওয়াত খাওয়ার? হ্যাঁ, নে এখন বউ সেজে নিজের বিয়ের দাওয়াত নিজেই খা। সূর্য ভাই এমনটা করবেন না প্লিজ। আমি আর এমন করব না। অসহায় হয়ে বললাম, কিন্তু পাত্তাই দিল না। উল্টো ভাব দেখিয়ে বলল, সেটা তোর আগে ভাবা উচিত ছিল। যেহেতু তখন ভাবিসনি, সেহেতু এখন আর ভাবতে হবে না। বিয়েটা তো ছেলে খেলা নয়, দুইটা মানুষের সারা জীবনের ব্যাপার। আপনি কেন শুধু শুধু রিভেঞ্জের জেদ ধরেন? আই রিকোয়েস্ট ইউ, প্লিজ ডোন্ট ডু ইট, প্লিজ। বিয়েটা আটকান। সম্ভব না, যা হবার হয়ে গেছে। আগে যদি বলতি তাও হতো, এখন আর হবে না। অলরেডি আমার বিয়ে উপলক্ষে আমার দাদি কাকা কাকিমারা চলে এসছেন। পাড়ার লোকে জেনেছে আজ আমার বিয়ে। এই বিয়ে ভাঙলে আমার বিয়ে আর হবে ভেবেছিস? হ্যাঁ, পাত্রীপক্ষ আসলেই তো বলবে ছেলের আগে বিয়ে ভেঙেছিল। তখন তখন মেলা ঝামেলা। আমি ওসবের মধ্যে নেই বাবা। তুই যতক্ষণ এখান থেকে বাড়ি গিয়ে সাজগুজ কর। আফটার অল বিয়ে আমি একবারই করছি। সো আমার বউ পেতনি মার্কার সাজে থাকবে, সেটা কিছুতেই মেনে নেব না আমি। ক্যামেরাম্যান আসবে, ফটোশুট হবে। যা যা গিয়ে সাজগুজ কর। আর শোন, বাড়ি গিয়ে ব্রাশ করবি। খবরদার ব্রাশ না করে যদি বিয়ের পিড়িতে বসিস তো। আচাইরা প্যাচালের ডালি সবসময় আচাইরা প্যাচাল পারে। এই বিয়ে ভাঙলে নাকি তার আর বিয়েই হবে না? কোথায় আমি পাত্রী হয়ে বসে বসে ভাবছি বিয়ে কেমনে আটকাবো, বিয়ে ভাঙলে আমার কি হবে সেটা নিয়ে কোনো চিন্তাই করছি না। আর সে কিনা ভাবছে এই বিয়ে ভাঙলে আর বিয়ে হবে না। যত সব ঢঙের আলাপ। এত সব কথার পর ঠিকঠাক বুঝে গেলাম বিয়ে নিয়ে এই বরটাকে কিছু বলে লাভ নেই। ধূপধাপ পায়ে দ্রুত স্থান ত্যাগ করলাম। যা করার আমিই করব। বাড়ি যাই আগে, আসার আগে শুধু দাঁত চিপিয়ে চিপিয়ে বললাম, বেশ, বিয়ে করার যখন ইচ্ছে জেগেছে করেন বিয়ে। আমিও এর শেষ দেখে ছাড়বো। বিয়ে যদি সত্যি সত্যি হয়ে যায়, আপনার জীবন আমি টানা টানা করে যদি না ছেড়েছি। কে কার লাইফ টানা টানা বানায় না সেরা সেরা বানায় দেখা যাবে। বাড়িতে ফিরে দেখি ফ্ল্যাটের দরজা খোলা। যেমনটা রেখে গিয়েছিলাম, ভেতরে ঢুকে জোরে শব্দ করে দরজাটা লাগিয়ে দিলাম। শব্দ শুনে ছুটে এলো মা, রাগি রাগি কণ্ঠে বলল, আরেকটু জোরে শব্দ করতে পারিসনি? আরেকটু জোরে করতি, লোকে জানতো আমার বাড়িতে তোর মতন একটা ডাকাত মার্কা মেয়ে আছে। পারলে আরো জোরেই করতাম, এমন জোরে করতাম যেন এই দরজা ভেঙে 2 খণ্ড হয়ে যায়। কোথায় গিয়েছিলি তুই? খাওয়া দাওয়া না করে কোন রাজকর্মে গিয়েছিলি শুনি? কথার প্রসঙ্গ বদলালো মা। আমি সে কথার উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলাম না। সোজা পায়ে নিজের রুমের দিকে যাচ্ছি, তখনই মা আরেকবার বলল, যত
যাই কর, বিয়েটা আজকেই হচ্ছে। আমি জানি সূর্যের সাথে তোর প্রেম নেই, ও মিথ্যে বলেছে, কিন্তু তারপরেও এই বিয়েটা হচ্ছে, তাই এত গাল ফুলিয়ে রেখে কোনো লাভ নেই, বুঝেছিস? ডাইনিং এ খাবার আছে, খেয়ে নে। বলেই আর দাঁড়ালেন না, নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লেন। আমি মোটামুটি অবাক হয়ে শুনলাম তার কথা। মা জানে সূর্য ভাইয়ের সাথে আমার সম্পর্ক নেই, তবুও কেন? সেই কথা ভাবতে গিয়েই মনে হলো আমার ভয়ঙ্কর খিদে পেয়েছে। লোকে বলে চরম দুঃখের সময় খিদের কষ্ট মানুষের মনে থাকে না, কিন্তু আমার মাথার উপর যখন বিয়ের হাজার টেনশন, তখনও খিদের পেট অস্থির। উফ, কেন এই খাওয়ার সিস্টেমটাই পৃথিবী থেকে উঠে যায় না? খাওয়া দাওয়া সেরে রুমে এসে বসেছি, ফোন হাতে নিয়ে নীরাকে কল লাগালাম। নীরা আর হিয়া আমার দুই বেস্ট ফ্রেন্ড। আমার লাইফে যে কোনো সমস্যায় এদের আমি পাশে পেয়েছি, যদিও পরিচয় বেশি দিনের না, ভার্সিটিতে ওঠার পরপরই বন্ধুত্ব, তবুও ওরা খুব ভালো। প্রথমবার কল রিসিভ না হলেও ব্যস্ত হয়ে অনলাইনে মেসেজ দিতাম, ফেসবুক, ইনস্টা, হোয়াটসঅ্যাপ সব জায়গায় টেক্সট পাঠালাম, নো রেসপন্স। বাধ্য হয়ে হিয়ার কাছে কল দিলাম, এর তো আরো খবর নেই, ফোন বন্ধ রেখেছে। উফ, আমার এই চরম বিপদের সময় এরা লাপাত্তা হলো কেন? ঠিক 10 মিনিট পর নীরা কল ব্যাক করলো। ফোন রিসিভ করতে চরম বিশ্রী কিছু গালি উপহার দিয়ে বলল, বজ্জাত মাইয়া, বিয়ের দিনে বর্ডে কল দেয়া বাদ দিয়া আমারই কল দিস কেন? আজও একটু শান্তিতে ঘুমাবো, তোর জ্বালায় তাও হবে না। এমনিতেই কাল রাতে ঘুমাই নাই। তোরে কি আমি ঘুমাইতে নিষেধ করেছিলাম? আমারে দোষ দিস কেন? আর রিয়ার কথা তোরে কে কইলো? ফ্রু কুসকিয়ে জিজ্ঞাসা করলাম। কি আবার? তোর হ্যান্ডসাম আমার চিজু বলেছে। তুই যে কিপটা, তাতে তো মনে হয় না দাওয়াত দিতি। যাই হোক, সূর্য ভাই দিয়া দিছে, আমি সময় মতো চলে আসবো, সমস্যা নাই। রিয়ার কথা শুনে ঠিক কি রিয়াকশন দেবো ভেবে পেলাম না। ইচ্ছে করলো চোদ দিয়ে ফাজিলটার দাঁতগুলো সব ফেলে দিই। সাথে রাগ উঠলো সূর্য ভাইয়ের উপর, যদি একবার বাগে পাইতাম। উফ, এখন এসব রাগারাগি করে লাভ নেই। এখন এই বিয়েটা ভাঙার জন্য হেল্প লাগবে আমার, আর সেটা নীরাই করতে পারবে। তাই সুর পড়লে নরম গলায় বললাম, নীরা শোন, তোর সাথে আমার জরুরি কথা আছে, তুই কি একটু আমার পাশে আসতে পারবি প্লিজ? দোস্ত, একবার আয়। আরে আসবো তো, তোর বিয়েতে আমি না আসলে হয়? একটু পরেই চলে আসবো। কেবল তো ঘুম থেকে উঠলাম, একটু ফ্রেশ হয়ে নাস্তা সেরে তারপর আসি। তুই বুঝতে পারছিস না ইয়ার, আমি যথেষ্ট প্যারার মধ্যে আছি। তুই এখন না আসলে বলে বোঝাতে পারবো না। প্যারার মধ্যে থাকবি না তো কি? বিয়ের কোণের প্যারা থাকবে না? ফেসিয়াল, সাজগোজ, খাওয়া দাওয়া, কত কিছু। শোন, টেনশন নিস না, সুন্দর করে ফেস প্যাক লাগিয়ে বসে থাক। গোসল করে শ্যাম্পু দিয়ে ভালো করে চুল ধো, তারপর ওয়েট কর, আমি আসতেছি। একসাথে পার্লার যাব, বুঝছিস? হিয়ারেও আনতেছি। আর পারলে এখনই সারাদিনের খাওয়া খেয়ে নে। পার্লারে ছোটাছুটি করতে গিয়ে খাওয়া দাওয়া কিছুই হবে না। অবশ্য সমস্যা নাই, বিয়ের দিন কোণে না খেয়ে থাকলে কিছুই হয় না। রাতের বেলা বরের আদর খেলেই। নীরার কথা শেষ করার আগেই কলটা কেটে ফোনটা চটকা মেরে দিলাম। কপাল করে এমন বান্ধবী পেয়েছি যে কিনা বিপদে বন্ধুর সাহায্য করা বাদ দিয়ে উল্টো আজাইরা কথা নিয়ে বসে আছে। রাগে হাত পা ছুঁড়ে ফেলতে ইচ্ছে করছে। বিছানার উপরে চিটপাটাং হয়ে শুয়ে মনের দুঃখে আফসোস করতে শুরু করলাম। আহারে, এই জীবন দিয়া আমি কি করবো? আমি ময়রা চামু। বসে বসে দুঃখ বিলাস করছি। হঠাৎ মাথার ভেতর একটা বুদ্ধি যেন উকি দিল। মোটু পাতলু কার্টুনের পাতলুর মতো করে আইডিয়া 100 ওয়াল্টের বাল্ব জ্বলে উঠলো। লাফিয়ে উঠে নিজেই বললাম, হারে, আমি কি জরিনা সুকিনা নাকি যে আমারে দুইরা বিয়া দিতে চাইলেই আমি বিয়া করবো? অসম্ভব। আই এম মৌরি। এই মৌরি ভাঙবে তবু মস্কাবে না। দরকার হয় পালিয়ে যাব। ইয়েস, আমি পালিয়েই যাব মানে যাবই ভেবেই লাফতে উঠে আলমারির কাছে গেলাম। কিছু কাপড় চোপড় নিয়ে একটা ব্যাগে ভরে নিলাম, সাথে টাকাও। সুতি একটা 3 পিস পরে ফেললাম। এটা পরেই যাব, কিন্তু এখন একটা বোরখা দরকার। বোরখা পাই কোথায়? চুপি পায়ে মায়ের ঘরে উকি দিলাম। মা কিংবা বাবা একজনও ঘরে নেই। মা সম্ভবত রান্নাঘরে, আর বাবা বাজারে টাজারে কোথাও একটা গেছে।
আমি কোনো কিছু না ভেবে আলমারির ভেতর থেকে মায়ের আদিমকালের একটা বোরখা বের করলাম, যেটা মা এখন আর ইউজ করে না। সাথে একটা শাড়িও নিয়ে নিলাম, সেটাও পুরনো, কারণ নতুন জিনিসের খোঁজ মানুষ নেই, পুরনোটার নয়। মা যদি এটাও খোঁজ করে যে আমি কি পরে পালিয়েছি, সেটাও বলতে পারবে না। রুমে এসে একটা কাগজ চিরকুট লিখলাম, 3 বাক্যের ছোট্ট একটা চিরকুট। আমি এই বিয়েটা কিছুতেই করতে পারি না বাবা মা, তাই পালিয়ে যাচ্ছি। যদিও আমার কাছে মনে হচ্ছে না আমি কোনো অপরাধ করছি, তবুও আমি ক্ষমা প্রার্থী, পারলে মাফ করে দিও। বোরখা পরে হাতের শাড়িটা নিয়ে গেস্ট রুমের বেলকুনির দিকে চলে এলাম। এই বেলকুনি দিয়ে সোজা বাড়ির পেছনের রাস্তায় নামা যায়। গেস্ট রুমের দরজা লাগিয়ে বেলকুনির রেলিং এর সাথে শাড়িটা পাতলাম। নিজেকে এখন ফিল্মের হিরোইন লাগছে। লাইফটা সিনেমাটিক হয়ে গেল না? বাবা মা জোর করে মেয়ে বিয়ে দিতে চাইছে, মেয়ে পালিয়ে যাচ্ছে, পথে নিশ্চয়ই ফিল্মের হিরোর এন্ট্রি হবে, দেখা হবে, প্রেম হবে। আহা কি গল্প, ভাবতেই কেমন মজা মজা লাগছে। মনে হচ্ছে জোর করে বিয়ে দিয়ে দেওয়াটাও বুঝি ইন্টারেস্টিং। আমার ভাগ্য খুব ভালো যে আমাদের বাসার একটা বেলকুনির রেলিংও কোমরের চেয়ে উঁচু না, উপরে কোনো গ্রিলও নেই। এই নিয়ে মায়ের কাছে বাবা কত কথা শুনেছে, বলেছে গ্রিল ছাড়া ব্যালকনি তোমার কোনো দরকারে আসবে, এদিক দিয়ে চোর টোর এসে ঘর বাড়ির সব চুরি করে নিয়ে যাবে, তখন দেখবে। বাবা হেসে বলতেন, আসবে আসবে, এই ব্যালকনিও একদিন কাজে আসবে, তুমি দেখে নিও। এইসব ভেবে আমি মনে মনে মুস্কি হাসি হেসে বললাম, তুমি ঠিকই বলেছিলে বাবা, তোমার গ্রিল ছাড়া বেলকুনি আজ আমার কাছে আসবে। আই এম সরি বাবা, পারলে মাফ করে দিও। হঠাৎ মনটা খারাপ হয়ে উঠল। আমি আর যাই করি তাদের মান সম্মান নষ্ট হোক এমন কিছু তো করতে চাইনি, কিন্তু তবুও তারা, ভাবতেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক চিরে। না, আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না। আর কিছুক্ষণ থাকলেই ইমোশনাল হয়ে পড়বো, তখন দেখা যাবে পালিয়ে যাবার আগেই ধরা পড়ে যাব। তখন এই আফসোস আমার কোনো দিন শেষ হবে না। খুব ধীরে ধীরে শাড়ি ধরে নিচে নেমে এলাম। আহ, শান্তি লাগছে খুব। ব্যাগটা কাঁধে ঝুলিয়ে হাঁটা শুরু করলাম। আপাতত ফোন টোন অফ, কেউ কল দিলেও আর পাবে না। কিন্তু গলির মোড়ে এসে যার সাথে দেখা হলো তাতেই পিলে চমকে উঠলো আমার। ভেতরে ভেতরে টেনশনে হাত পা ঠান্ডা হয়ে গেলেও নিজেকে যথাসম্ভব শান্ত রেখে হাঁটতে লাগলাম। সে আমাকে পাশ কাটিয়ে চলে গেল, দেখে প্রশান্তির নিঃশ্বাস ফেললাম। সে গলির ভেতরে ঢুকে গেল দেখে এগিয়ে গিয়ে একটা রিক্সা ঠিক করলাম। বাস স্ট্যান্ডে যাবো এখন। ভাড়া ঠিক করে রিক্সায় উঠবো, এমন সময় পেছন থেকে ভেসে এলো পরিচিত কণ্ঠস্বর। মৌরি তুই? আতঙ্কে জমে গেলাম যেন। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই দেখলাম ব্যক্তিটি দাঁড়িয়ে আছে। সে যায়নি, উল্টো ঘুরে ফিরে এসেছে। কি করব ভেবে পেলাম না। মাথার ভেতর একটা কথাই ঘুরলো, আমার এত কষ্ট শেষ পর্যন্ত সার্থক হলো না। এই দুঃখ আমি কই রাখবো? আহারে। বর্তমানে সূর্য ভাইয়ের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি আমি। অবস্থান তার ঘরে। সে তখন থেকে আমাকে ছেড়ে যাচ্ছে, চলছে রিমান্ড। আমি মাথা নিচু করে তার ছাড়ি শুনছি। ইচ্ছে করছে কানে তুলা দিয়ে বসে থাকি, কিন্তু আশেপাশে তুলা নেই। আচ্ছা, সূর্য ভাইয়াকে বলবো নাকি একটু তুলা বা টিস্যু দেন, কানে গুছতাম আর কি। না থাক, আবার এটা বলতে গিয়ে কি কাণ্ড করবে কে জানে। এমনিতেই একটু আগে দাবাং একটা থাপ্পড় দিয়ে আমার গালটার জিওগ্রাফি বদলে ফেলেছে। ভয়ঙ্কর জ্বালা করলেও মুখ দিয়ে টু শব্দ করার পারমিশন নেই। সে দাঁত চিবিয়ে চিবিয়ে বলছে, তোর এত সাহস হয় কি করে? হ্যাঁ, বিয়ে করতে চাস না ভালো কথা, পালাতে গিয়েছিলি কোন চর্চে? একবার ভেবেছিলি তুই পালিয়ে গেলে আন্টিয়া গেলে কি হতো? তোর বাপ যে হাইপার টেনশনের রুগী সেটা আমার থেকে তুইও ভালো জানিস। হ্যাঁ, তারপরও কেমন করে? তোর যে কমন সেন্স কম জানতাম, কিন্তু একবারে নেই সেটা জানতাম না। আমি জাস্ট ভাবতে পারছি না তুই এমন কিছু করতে যাচ্ছিলি। ধারণা করেছিলাম এমনটা করতে পারিস, কিন্তু তাই বলে সত্যি সত্যি তুই মানুষ হলি না। উফ, আমি তো মানুষের সূর্য ভাই, তা কি গরু ছাগল? মিনমিন করে বললাম, যেন তা তার কান অব্দি না পৌঁছায়। সে থামছে না, তার মতো করে ঝাড়ির পশরা সাজিয়ে বসেছে। মেন ট্রেনের গতিতে ছুটছে তার বকাঝকা। বলছে,
তুই কি ভেবেছিস পালিয়ে গেলে সব মিটে গেল? তুই আমার হাত থেকে বেঁচে গেলি? জি না, এতটাও সোজা না। বিয়েটা তোকে আমাকেই করতে হবে, হবে মানে হবেই। আর পালিয়ে গিয়েছিলি সেই শাস্তিও তুই পাবি, সময় মতো দিব। যাই হোক, এখন আর কথা বাড়াতে চাইছি না, বাসায় যা। আমি আন্টি আঙ্কেলকে এখনো বলিনি যে তুই পালিয়ে যাচ্ছিলি, এটা জানলে তারা কষ্ট পাবেন। তাই বলছি ভদ্র মেয়ের মতো বাড়ি যাবি। এই হিয়া। দরজার উপাশে দাঁড়িয়েছিল হিয়া। সূর্য ভাইয়ের ডাক শুনে ভেতরে ঢুকে নম্র হয়ে জিজ্ঞাসা করলো, জি ভাইয়া বলেন। তো এই পাবনা ফেরত পাগলি বান্ধবীকে বাসায় নিয়ে যা। ও যে পালিয়ে গিয়েছিল সেটা কাউকে বলো না, পরে আমি জানাবো সবাইকে। আপাতত শুধু দেখো নতুন করে কোনো আকাম যেন না করতে পারে। তেনার মাথার আবার অনেক বুদ্ধি তো, অবশ্য মাথা না, বুদ্ধি সব হাঁটুর নিচে। শেষ কথাটা তাচ্ছিল্য করে বলল। আমি মনে মনে খেপে গেলেও কিছু বললাম না। এখন কিছু বলা মানে আমার উপর গালেরও হাড্ডির চাপটা করে ফেলা। দরকার নাই আর চত্থাপ্পড় খাওয়ার। আপাতত বাড়ি যাই, গিয়ে হিয়ার ক্লাস যদি না নিয়েছি তো। তারপর আর কোনো কথা না বলেই বাড়ির পথে হাঁটা শুরু করলাম। আসলে তখন গলির মোড়ে হিয়ার সাথেই দেখা হয়েছিল আমার। তখন এতবার করে কল দিলাম, ফোন বন্ধ। অথচ ও কিনা আমার বাসাতেই আসছিল। কেন আসছিল? সেও খবর পেয়েছে আমার বিয়ে, তাই খুশির ঠেলায় নাচতে নাচতে বান্ধবীর বিয়ে খেতে আসছিল। আমি যখন ওকে দেখেও না দেখার ভান ধরে রিক্সায় উঠছি, তখন হঠাৎ দৌড়ে এলো, হন্তদন্ত হয়ে বলল, মৌরি, কোথায় যাচ্ছিস তুই? আজ না তোর বিয়ে? আমি মোটামুটি অবাক হয়েছিলাম, কারণ যে বোরখাটা পরেছি সেটা বর্তমান হাল ফ্যাশনের নয়, বলা চলে আদিমকালের আদিম ট্রেন্ড। এমন পুরনো আমলের বোরখা সাধারণত থুতথুড়ি বুড়িরাই পরে। যাই হোক, এমন বোরখা পরনে নাক মুখ চোখ ঢাকা, তবুও আমাকে চিনল কেমনে? তারপর আবার বিয়ের ভুলিও আওড়াচ্ছে। চিন্তায় পড়ে গেলেও কথা ঘুরিয়ে বললাম, ইয়ে, আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে। মিথ্যে বলছিস কেন? তুই কি ভাবছিস তোর কণ্ঠ আমি চিনি না? নাক দিয়ে কথা বললেই কি তোর কণ্ঠ চেঞ্জ হয়ে যাবে? ভ্রু কুচকালো হিয়া। আমি পাত্তা না দিয়ে রিক্সায় চড়ে মামাকে বললাম, মামা চলেন। কিন্তু মামা প্যান্ডেল ঘোরানোর আগেই হিয়া হাত ধরে হাসকে টান দিয়ে আমাকে রিক্সা থেকে নামালো। বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই বাসা থেকে পালিয়ে যাচ্ছিস? ছি মৌরি, ছি। বিয়ের দিন কেউ বাসা থেকে পালায়? তুই চলে গেলে কি হবে ভেবে দেখেছিস? ছি ছি, তুই এমন কাজ করবি আমি চিন্তাও করিনি। আমার সাথে চল এক্ষুনি। এবার আর ভনিতা করলো না। হিয়ার সাথে চালবাজি করে লাভ নেই। এই মেয়ের শরীরের গিটে গিটে বুদ্ধি ঠিকঠাক আমাকে দেখার সাথে সাথে আসল কাহিনী বুঝে ফেলেছে। তাই নরম গলায় বললাম, তুই আমার সিচুয়েশনটা জানিস না হিয়া, আমি এই বিয়েতে রাজি নই। এই বিয়ে করলে আমার লাইফটাই হেল হয়ে যাবে। প্লিজ আমাকে যেতে দে। দেখ, আমি কিন্তু পালিয়ে যাচ্ছি না, শুধু 2-3 দিনের জন্য মামার বাড়ি যাচ্ছি। বাসার সবার মাথা থেকে বিয়ের ভূত নামলে আমি কাম ব্যাক করবো। কিন্তু হিয়া আমার কথা শুনলো না। সে শুনলো ভুট্টো সাহেবের, সূর্য ভাইয়ের কথা। সূর্য ভাই তাকে বলেছিল আমার উপর নজর রাখতে, তাই সে তাড়াতাড়ি করে আমার বাসায় আসছিল। পথেই দেখেছে আমি পালানোর পায়তারা করছি, অমনি কত করে ধরে ফেলেছে। তারপর বহু ঝাড়িঝুড়ি মেরে জ্ঞানের বসটা সাজিয়ে কুরবানির গরুর মতো করে টেনে হিসড়ে হাজির করেছে সূর্য ভাইয়ের সামনে। আমার বন্ধু মহলে হিয়া হলো সবচেয়ে বুদ্ধিমতী মেয়ে। নিজের সম্পর্কে তার ধারণা হলো সে খুব লয়ালি। তার উপর কেউ কোনো দায়িত্ব দিলে সে সেটা জান দিয়ে পালন করার ট্রাই করে। আর আজ ওর লয়ালিটির জন্য ধরা খেয়ে গেলাম আমি। এই মুহূর্তে কান ধরে চিৎকার করে বলতে ইচ্ছে করছে, বান্ধবী বানাইলে হাতা টাইপের বানাবো, গাদা হ্যাপলা দেখে। কিন্তু তোর মতো লয়ালি ফ্রেন্ড আমার লাগবো না। তোর লয়ালিটির চক্করে আমার জীবনটা শেষ। যাই হোক, এগুলো পাগলের প্রলাপ। আমি এখন পাগল হইনি, আর বিয়েও এখনো হয়নি। সো সময় আছে, এর মধ্যে কিছু একটা করতে হবে। বাসায় ঢোকার পর আমাকে দেখে মা অবাক হলো, কিন্তু মনের দুঃখে সে কথা জবাব দিলাম না। রাগে গস করতে করতে রুমের দিকে ছুটলাম। হিয়া আমাকে কি বলেছে আমি জানি না। কিছুক্ষণের মধ্যে হিয়ার বাবা মা, নীরা আর ওর ফ্যামিলিও চলে আসলো। নীরা আসতেই হিয়া রসিয়ে রসিয়ে বলতে শুরু করলো আমার পালিয়ে যাওয়ার কাহিনী, কেমনে পালালাম, কেমনে সে আমাকে ধরলো, লাইক আমি একটা কুরবানির গরু।
হাত থেকে কিনে নিয়ে যাওয়ার সময় পালাচ্ছিলাম, আর অমনি হিয়া এসে পীর পালোয়ার হয়ে ধরে ফেলেছে। সেই সব গল্প শুনে নীরা তো হেসেই খুন। দুজনে মিলে কানের কাছে বসে ক্যাক ক্যাক করে হাসছে। তাদের হাসি তাদের প্রেমিকের দৃষ্টিতে খুবই সুন্দর, খিলখিল করে হাসে তারা। কিন্তু এই মুহূর্তে তাদের অসম্ভব সুন্দর হাসিও আমার কাছে হাসির প্যাক প্যাক মনে হচ্ছে। এরা এভাবে হাসছে কেন? আজব। হাসি থামিয়ে নীরা বলল, আহারে আমাদের মৌরি বেচারি, বিয়ের দিনে বরের হাতে দাবাং চর খেয়ে গাল আর কপালে বাড়ি লাগিয়ে কপাল ফাটিয়ে ফেলেছে। বিয়ের পিড়িতে বসে ফাটা কপাল নিয়ে এসে বলবে কবুল। আহারে কি দুঃখ। ঠিক বলেছিস, দেখ না কপালটা ফেটে দুভাগ হয়ে গেছে বেচারি। আহা গো সোনা গো আমার। দুইজনে আবারও সেই খ্যাক খ্যাক মার্কা হাসিতে মেতে উঠল। রাগে দুঃখে আমার তখন সাত জাগছে আমার প্রাণপ্রিয় দুই বান্ধবীর গলা টিপে দিই। হারামি কোথাকার। রাগে ফেটে যখন হনহন করে নিজের ঘরে ঢুকে এসেছি, তখন অসাবধানতা বশত দরজার সাথে তুমুল একটা বাড়ি খেয়ে কপালটা ফেটে গেছে। কপাল থেকে রক্ত ঝরছে, মুহূর্তেই ফুলে একাকার। ভয়ঙ্কর রাগে তখন আমার মুখ রক্তিম হয়ে উঠেছে। পেছন থেকে সে দৃশ্য প্রত্যক্ষ করে হিয়ার হাসি আর কে দেখে। পাগলির মতো হা হা হু হু হি হি করেই যাচ্ছে। তারপরে এলো নীরা, আর শুরু হলো এদের বকবকানি। কাঁদো কাঁদো মুখ করে বসে আছি, আর হিয়া কপালে ব্যান্ডেজ করছে। নীরা শাড়ি গবেষণায় ব্যস্ত। তখনই ঘরে অনুপ্রবেশ করলো আমার জ্যাঠাতো বোনের ফিয়া আপু, পেছন পেছন তার প্রেমিক আমার মামাতো ভাই রুদ্র। এরা দুজনেই সূর্য ভাইয়ের ব্যাচমেট। আমাকে বসে থাকতে রুদ্র ভাইয়া দেখেই বলল, কিরে বিয়ের কোণে কি অবস্থা, কপাল ফাটলো কিভাবে? বাথরুমে উষ্টা খেয়েছিলাম, নির্বিকার হয়ে মিথ্যাটা বলে দিলাম। ফিহাপু হেসে বলল, দুনিয়াতে আর জায়গা পেলি না, বাথরুমে গিয়ে হোঁচট খেলি। এই যে আরেকটা ভুল করে বসলাম। মিথ্যা বলতে গিয়ে এমন মিথ্যা বললাম যে এখন হাসির পাত্র হয়ে উঠতে চলছে। আহারে, এই দুঃখ আমি কই রাখি। তারপর ছিল ওদের হাসি ঠাট্টা। আমি লজ্জায় মাথা নুইয়ে রাখলাম, একটা কথাও বলতে পারলাম না। এরা আমাকে এমন ভাবে ঘিরে ধরে রাখলো, আমি আর পালানোর কোনো রাস্তাই খুঁজে পেলাম না। বিশেষ করে নীরা আর হিয়া তো চিপকু ঘামের মতো করে চিপকে রইল সারাটার সময়। বিয়ের ভারী বেনারসি আর গয়না পরে ওয়াশরুমে যাচ্ছি, তখন ওই হিয়া সন্দেহের চোখে বলল, ওয়াশরুমের ভেন্টিলেটর দিয়ে আবার পালাবি না তো? মানে কি ভাই, আমারে কি তোদের এতই বলদ মনে হয়? অবশেষে দুঃখ ভরাকান্ত মন নিয়ে বিয়ের পিড়িতে বসলাম। কাজে এসে যখন কবুল বলতে বলল, তখন ভাবছিলাম বলবো কি বলবো না। একদিকে বাবা মায়ের সম্মান, অন্যদিকে আমার সারাটা জীবন। ঠিক ওই সময় নীরা কানের কাছে ফিস ফিস করে বলল, সূর্য ভাই বলেছেন তুই কবুল না বললে উনি বরের আসর থেকে উঠে এসে তোকে একটা চড় মারবে। সূর্যের চামচা, সূর্যের শালি। রাগে দুঃখে গড়গড় করে বললাম, কবুল কবুল কবুল। ব্যাস, বিয়েটা হয়েই গেল। বাড়ির সাথে সূর্যের একটা চিলেকোঠার ঘর আছে। সে ছোট্টবেলা থেকেই দেখে আসছি এই ঘরটাই সে থাকে। বাসার ভেতরে একটা রুম থাকলেও সে এই ঘরটাই অধিকাংশ সময় কাটায়। কিন্তু কোনোদিন এই ঘরটায় সে আমাকে ঢুকতে দেয়নি। ইগোস্টিক পাবলিক কিনা তাই। কিন্তু আজকে এই ঘরে সাজিয়েছে সে বাসর। বাসর? আজকে এই বাসর রাতে তোর অবস্থা আমি এমন করব না, তুই টেরটা পাবি। মৌরি কি চিস। মনে মনে শয়তানি হাসিতে দুধের গ্লাসটা বেড সাইড টেবিলের উপরে রাখলাম। আজকে হবে মজা। সূর্য ঘরে ঢুকলেন, হাতে একটা বাঁশের বেত। সেটা দেখেই আমি আতকে উঠলাম। সর্বনাশ, এই ছেলের হাতে এই জিনিস কেন? মারবে নাকি? শেষ পর্যন্ত বাসরাতে পরের হাতে মায়ের। সারা জীবন কি কম পিটানো পিটাইছে, আজকেও মারবে? সকালেও তো থাপ্পড় দিল। মা গো মা, এই জন্যই বলছিলাম আমি বিয়ে করতাম না, কিন্তু কেউ আমার কথা শুনলো না। আজকে শিউরে উঠলাম। ভ্যাবলাকান্ত হাসি দিয়ে বললাম, সূর্য ভাই হাতে বেত নিয়েছেন কেন? নৈশ বিদ্যালয়ে পড়াতে গিয়েছিলাম নাকি? যাইনি, তবে যাব এখন। তোর ক্লাস নেব। বাসরাতে কি স্বামী স্ত্রী ক্লাস নাই ভাই? এটা কোনো কথা? বাসর রাত, বাহ, ভূতের মুখে রাম রাম। ও সরি, পেতনির মুখে রাম রাম।
ঘটনা কি রে? বলেই হঠাৎ কাছে এগিয়ে এলো। আমি ভয়ে পিছিয়ে গিয়ে বুকে থুতু ছিটালাম। ঢোক গিলে বললাম, এমন করে আগাচ্ছেন কেন? হ্যাঁ, সমস্যা কি আপনার? তেমন কিছু না, সমস্যা শুধু আমার বউকে নিয়ে। সে বিয়ের আশা থেকে পালিয়ে যাচ্ছিল কিনা। খাইছে আমারে এই পোলাই দেখি, সেই কথা এখনো মনে রাখছে। এখন তাহলে কি উপায়? ভীত মুখে তার দিকে তাকাতেই দেখলাম মুসকি মুসকি হাসছে। এই হাসির মানে আমি জানি, মানে হলো আমার কপালে দুঃখ আছে, বহুত দুঃখ। একটা ফিচেল হাসি দিয়ে বললাম, সূর্য ভাই আসলে হয়েছে কি, তখন না আমি আগে ভাই ডাকা বন্ধ কর। বাঘের মতো গলা, যদিও আমি বাঘের গলায় কোনোদিন হুঙ্কার ছেড়ে কথা বলতে শুনিনি, তবুও এই গলাকে বাঘের কণ্ঠই বলা যায়। বুকে সাহস জুগিয়ে বললাম, ভাই ডাকবো না তো কি জান ডাকবো? ঠিক আছে, আপনি মাইন্ড না দিলে তাই ডাকবো। আসলে তখন না আমি তখন শ্যাম্পু কিনতে গিয়েছিলাম। বুঝিনি তো, জীবনে একবার বিয়ে করব, চুলে শ্যাম্পু না দিলে হয়, তাই আর কি। তখন ভয়ে বলতে পারি নাই। তা শ্যাম্পু কিনতে রিক্সা চড়ে কই যাচ্ছিলি তুই? হ্যাঁ, কোন রেয়ার শ্যাম্পু ইউজ করিস তুই যে মোড়ের দোকানে সেটা পাওয়া যায় না? আমাকে সূর্য ভাই ঠিকই বলে, আই এম দা ডাফার। একটা মানানসই মিথ্যেও যদি বলতে পারতাম। উফ, দুঃখের ঠেলায় ভ্যা ভ্যা করে কেঁদে উঠলাম। আপনি আমাকে মারবেন সূর্য ভাই? বাসর রাতে বউ পিটাবেন? তারপর হঠাৎ কি যেন মনে হতেই বললাম, ঠিক আছে মারেন, সমস্যা নেই, বিয়ে তো হয়ে গেছে। তো কাল সকালে আমি কোতোয়ালি থানায় মামলা দেব, বলবো আপনি নারী নির্যাতন করেন, বউ পিটান। তখন যদি পুলিশ আপনার কোমরে দড়ি বেঁধে থানায় না নিয়ে যায় তো? ভয় দেখাচ্ছিস? ভয় না, যা সত্যি তাই বলছি। মেরেই দেখেন না কেন? এতদিন মার কাছে বিচার দিয়েছি, লাভ হয়নি, এখন সরকারের কাছে বিচার দিব, দেখে নিয়েন। হর্ষের মতো তো টক করিস না তো। পাঁচফোড়ন, যা বলছি তাই কর। কান ধরে 100 বার অভ্যাস কর। নে ফটাফট শুরু কর। সূর্য ভাই করুণ সুরে ডাকলাম। ভাই ডাকা বন্ধ করতে বলেছি। কি করি করতে করতে হঠাৎ দুধের গ্লাসটার কথা মনে হলো। সুর বদলে রোমান্টিক মুড নিয়ে এক পা দুপা করে এগোলাম। সে ততক্ষণে বিছানার পায়ের উপরে পা তুলে বসে ফোন স্ক্রল করতে ব্যস্ত হয়ে গেছে। আমি এগিয়ে যেতেই বলল, কিরে শুরু কর। আমি পাত্তা দিলাম না, রোমান্টিক ভঙ্গিতে এগিয়ে এসে তার সামনে দাঁড়ালাম। সে ফোন রেখে ভ্রু কুঁচকিয়ে তাকালো। আমি কিছু না বলে পাঞ্জাবি কলারে আঁকিবুকি শুরু করলাম। দুষ্টু হেসে বললাম, আজকের রাতে কি কান ধরাটা মানায় বলেন তো? আজ রাতে তো। আজ রাতে কি করে সেটা পরে বলছি, আগে এটা খান তো। বলেই টেবিল থেকে গ্লাসটা তুলে হাতে ধরিয়ে দিলাম। সে সন্দেহান চোখে চেয়ে বলল, এত সোহাগ? এখানে সোহাগের কি দেখলেন আপনি? আমাকে এটা দিতে বলেছে দেখেই তো দিলাম। তাছাড়াও আপনি খুব ক্লান্ত, এই সময় এই দুধটা খেলে আপনার ভালো লাগবে। বিয়ের জন্য কত পরিশ্রম গেছে না। নিন ধরুন। কি দিয়েছে? আমার শাশুড়ি আম্মা। আম্মু দিয়েছে? তাহলে ঠিক আছে, খাওয়া যায়, কিন্তু তোর হাত দিয়ে তাহলে অসম্ভব। গ্লাসটাই ঠোঁট ছুঁয়েও শেষ পর্যন্ত খেলো না। হুট করে আমাকে টেনে ধরে বলল, আমি তো ক্লান্ত নই পাঁচফোড়ন, ক্লান্ত তো তুই। আপনার ওর বিয়ের দিনে পালিয়েছিলি, আবার জোর করে ধরে এনেছি, শ্বাসগোজ করেছিস, যত ধকল সব তো তোর উপর দিয়ে গেছে। এই নে, এটা তুই খা। বলেই আমার মুখ টেপে ধরে খাইয়ে দেওয়ার প্রয়াস চালালো। আমি সিটকে সরে গিয়ে বললাম, না আমি খাবো না, আপনি জানেন না আমি ওইসব খাই না। সে সন্দেহান চোখে তাকাতেই বললাম, না মানে আমার বমি পায়, আপনি খান না। আরে খা তো, একদিন খেলে কিচ্ছু হয় না। এদিকে আয়, কোলে বসিয়ে খাইয়ে দিচ্ছি, আয়। এই না। আমি দূরে সরে যাওয়ার চেষ্টা করতে আমাকে হ্যাসকা টান দিয়ে ধরে ফেললো সে। হাত দুটো পেছনে মুড়ে ধরে বলল, আমি তো তোকে খাওয়াবোই পাঁচফোড়ন, হা কর তাড়াতাড়ি। খুব জোরে ধমকে উঠলো। আমি ভয়ে কেঁপে উঠলেও মুখ খুললাম না। সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, বল কি মিশিয়েছিস সেখানে? একদম কথা ঘুরাবি না, তাহলে? জামাল গোটা। কি? আমি চুপ করে রইলাম। সে ওর কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ ডেভিল স্মাইল দিয়ে বলল,
আমি আগেই সন্দেহ করেছিলাম তুই যে ঠিক কেমন সেটা আমার চেয়ে ভালো আর কে জানে, হ্যাঁ? এখন এই দুধ তুই খাবি, তোকেই খাওয়াবো আমি। বলে আমাকে চেপে ধরে আমি আটকে উঠলাম। পড়েছি এখন মাইন কাজ চিপাই। বের তো হতেই পারছি না, উল্টো প্যাঁচ লাগাচ্ছি বেশি বেশি করে। অসহায় গলায় বললাম, প্লিজ এবারের মতো ছেড়ে দিন। ওই জিনিস খেলে আজকে আর আমার ঘুম হবে না। বাথরুমে দৌড়াতে দৌড়াতে আমার ঘুম হারাম হয়ে যাবে। প্লিজ এবার মাফ করেন। আমি তো সেটাই চাই, নে হাকর। আমি সত্যিই খুব ক্লান্ত সূর্য ভাই, একটু ঘুমাতে চাচ্ছি। আজকের মতো ছেড়ে দিন প্লিজ। আমার সকরুণ চেহারা দেখে হয়তো মায়া হলো বটটার। গ্লাসটা রেখে দিয়ে বলল, ঠিক আছে, ঘুমা। আমি কোনো কথা না বলেই ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে খুব বেলা করে ঘুম থেকে উঠলাম। উঠে দেখি ঘরে সূর্য ভাই নেই। কিরকম খারাপের খারাপ, বিয়ে টিয়ে করছে, পরের দিন সকালে বউকে রেখে চলে গেছে। শালা বিয়ে করেছিস কোন দুঃখে, যদি বউকে সাথে করে বাড়ির সবার সামনে না যেতে পারিস। মনে মনে ফুসতে ফুসতে আগের শাড়িটা বদলে নতুন আরেকটা শাড়ি পরে নিলাম। মাথায় এক হাত লম্বা ঘোমটা টেনে নববতী স্টাইলে লজ্জা লজ্জা ভাব করে নিচে গেলাম। এমন নয় যে আমি এই বাড়ি চিনি না, চিনি খুব ভালো করেই চিনি। বাড়ির প্রতিটা কোণা আমার চেনা, তবুও নতুন বউ বলে একটা কথা আছে না, তাই লাজুক লাজুক ভাব করে রান্নাঘরের দিকে এগিয়ে আন্টির গা ঘেঁষে দাঁড়ালাম। আশেপাশে সবার আমার পরিচিত, তাও একেবারে অপরিচিতদের মতো আড়ষ্ট হয়ে থাকলাম। আন্টি মানে সূর্য ভাইয়ের মা আমাকে আসতে দেখে বললেন, কি রে, তুই এখন রান্নাঘরে কি করছিস? না মানে এমনি। মায়ের বাড়ি থাকতে তো কোনোদিন রান্নাঘরের ধারে কাছেও যাসনি, বিয়ে হতে না হতে শ্বশুর বাড়ির রান্নাঘরে ঢুকছিস যে? শোন, আমার সাথে পাকামো করবি না। আগে তুই এবারের মেয়ে ছিলি, এখনও থাকবি। তাই চুপচাপ দাঁড়িয়ে না থেকে রুতবার কাছে যা, গল্প কর গে। আমি ভদ্র মেয়ের মতো রুটবার কাছে গিয়ে থাকলাম। সেদিন সারাদিন রুটবার কাছেই থাকলাম। খাটাসটার সাথে দেখা হয়নি। রাতের বেলা ঘুমানোর জন্য যখন ঘরে ঢুকলাম তখন সেখানে কেউ নেই। সূর্য বাড়িতেই আছে, নিশ্চয়ই চিলে কোঠায়। কিন্তু আমি কি সেখানে যাব? ধীর পায়ে হেঁটে ছাদে উঠে দেখি সে ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছে, চুপচাপ নিশ্চুপ। আমি চুপি চুপি গিয়ে পেছনে দাঁড়ালাম। মজা করে বললাম, আপনার গার্লফ্রেন্ডের কথা মনে পড়ছে সূর্য ভাই? এখন বুঝি এই বিয়েটা করার জন্য আফসোস হচ্ছে? সে আমার দিকে করুণ চোখে তাকালো, হুট করেই আমার হাত টেনে ধরে বলল, ভালোবাসি মৌ পাখি, তোকে আমি খুব ভালোবাসি। কিন্তু তুই বুঝিস না কেন আমি তোকে বিরক্ত করি, কেন এত জ্বালাই, কেন এত রাগারাগি করি। সেসব কিচ্ছুই তুই জানিস না, কারণ তুই আমাকে বুঝিস না, বোঝার চেষ্টা করিস না। কিন্তু আজ থেকে তুই আমাকে বুঝবি আর আমাকে আমার মতোই ভালোবাসবি। শেষ কথাগুলো কেমন যেন জোর দিয়ে বলল। শুনেই হঠাৎ মেজাজ খারাপ হয়ে গেল আমার। খিটমিট করে বললাম, যদি তা না হয়? রাগে গসগস করতে করতে প্রশ্ন ছুড়লাম আমি। ভালোবাসা দেখাচ্ছে ঢং, যেন আমি কিচ্ছুটি বুঝি না। ওই বরটা যে চালাকি করে বিয়েটা করেছে ঠিকই আমি বুঝেছি। এই বিয়েটা করেছে সে আমাকে অত্যাচারের জন্য, সারা জীবন চালিয়েছে। আর বাকি জীবনটাও যেন চালাতে পারে, সেজন্যই এই বন্দোবস্ত। নয়তো অন্য জায়গায় বিয়ে হয়ে গেলে ব্যাটার অত্যাচার থেকে বেঁচে যাব না আমি। আর আমাকে না জ্বালালে এর পেটের ভাত হজম হবে? কখনো না। এইসব হচ্ছে ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র। বুঝি আমি, সব বুঝি। হবে তো অবশ্যই, আর না হয়ে বা যাবে কোথায়? বিয়ে যেহেতু করেছিস, ভালো তুই আমাকেই বাসবি। থাকুন আপনি আপনার দিবার স্বপ্ন নিয়ে, আমি গেলাম ঘুমোতে। বলেই দামাক দেখিয়ে ঘরের ভেতরে ঢুকলাম। যাই হোক, এই ঘরটা বেশ চমৎকার। গতকাল ঘরটা ভালো করে দেখা হয়ে ওঠেনি। বর পছন্দ না হোক, ঘর আমার খুব পছন্দ হয়েছে। ব্যাটার রুচিবোধ আছে। পুরো রুমটাই বেশ পরিপাটি। আর সবচেয়ে অবাককর বিষয় হলো রুমের বেড সাইড টেবিলের উপরে আমার একটা সিঙ্গেল ছবি লাগানো, আমার কিশোরী বয়সের ছবি। বুঝলাম না, ছবিটা কি আজই লাগিয়েছে না আগে কখনো এই ঘরে আমাকে ঢুকতে দেয়নি সূর্য, তাই জানি না। কিন্তু এটাতে কি প্রমাণ করতে চাই সে? সত্যি সত্যি আবার ভালোবাসা নাকি আমাকে? দূর, কি সব ভাবছি। এই ছেলে আর ভালোবাসা, তাই কি সম্ভব? এর মতো ইগোস্টিক অ্যারোগ্যান্ট ছেলেরা ভালোবাসতে জানে নাকি? এরা জানে মানুষকে অত্যাচার করতে। ব্যাটা পিটিস।
এর পরের দিনগুলো ঠিক আগের মতোই কেটে গেল। আগের মতো ঝগড়া মারামারি করে নিত্য নতুন বিষয় নিয়ে শুরু হলো ঝামেলা। এই তো সেদিন আমি ঘরের ভেতরে চুপ করে বসে আছি, হঠাৎ কোথা থেকে যেন উদয় হলো সূর্যের পেছন থেকে এসে আমার মাথায় গাঁটটা মেরে বলল, ঢেপসিবে সারাদিন ঘরে বসে পোল্ট্রি মুরগির মতো ছিবাস, কাজকর্ম করতে পারিস না? কি বললেন আপনি? আমি পোল্ট্রি মুরগি? আমি ঢেপসি? ভুল কিছু বলেছি নাকি? সারাদিন ঘরে বসে থাকিস, ওদিকে আমার মা সারাদিন রান্নাঘরে কাজ করতে ব্যস্ত, রাখতে না পারিস, হেল্প তো করতে পারিস। আপনি কি আমাকে দিয়ে কাজ করানোর জন্য বিয়ে করেছেন? না দেখি তোকে বসে রাখার জন্য? ও, এইবার বুঝছি, সব বুঝছি। শালা খাটাসের খাটা সেই ছিল তোর মনে। মন খারাপ করে বললাম, আন্টি নিজেই আমাকে নিষেধ করেছে, তাই যাইনি। সে তো নিষেধ করবেই, কিন্তু তোর কমন সেন্স নেই? নিজে থেকে কিন্তু কিছু করতে পারিস না তুই? হ্যাঁ, রাগে খিটমিট করতে করতে ঘর থেকে বেরিয়ে চলে এলাম। বিয়ের পর অভিমান করে আর আমাদের বাসায় যাইনি, যদিও তারা এসেছিল, কিন্তু আমি সাথে যাইনি। দু একটা কথা বললেও মন খুলে কথা আর বলা হয়নি। এখন 7 থেকে প্রায় মায়ের সাথে দেখা হয়। বাড়ির উঠানে বাবা আর মা দুজনকেই প্রায় দেখি, কিন্তু কথা বলি না। আর আমার সাথে এমনটা না করলেও তো পারত, ভাবতেই মন খারাপ হয়। কিন্তু সে মন খারাপও বেশিক্ষণ স্থায়ী হতে পারে না। সূর্য দি গ্রেট খাটাস হুটহাট এসে ঝগড়া লাগিয়ে দেয়। বিয়ের পর ঝগড়াটা বেড়ে গেছে চক্র বৃদ্ধি হারে। সেদিন যে গাঞ্জা খেয়ে ভালোবাসার কথা বলেছিল, সেটা আমি ড্যাম শিওর নয়তো এরপর তার মুখে তার প্রেমের বুলি আওড়াতে দেখিনি। যতই দেখা হয় তখনই শুধু ঝগড়া, তাও আবার খুব ক্ষুদ্র তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে। আর বেশি কিছু বললে ধুমধাম মারামারি শুরু করে। আমিও যে ছাড় দেই তা না, আমাকে একটা মারলে আমি 3টা মারি। বিয়ের কয়েকদিন পরেই সূর্য নামক মানুষটার হাত ধরে উইকের উদ্দেশ্যে বাড়ি জমালাম আমি। বাবা মা পরিবার পরিজন সবকিছু ছেড়ে ছুড়ে এসে পড়লাম অজানা এক রাজ্যে। সেখানকার মানুষগুলো আমার পরিচিত, এমনকি স্বজাতীয় নয়। কি যে কষ্ট হয়েছিল মানিয়ে নিতে। চলে আসার দিনও অভিমানে কথা বলতে চাইনি বাবা মায়ের সাথে। বাবা কাছে ডেকে বলেছিলেন, আমি জানি এই বিয়েটার জন্য তুমি আমাদের উপর রাগ করে আসছো, বিয়েটা মন থেকে মানতে পারোনি। তারপর আমি বলবো বিয়েটা মেনে নাও। তুমি আর সূর্য দুজনকে ছোটবেলা থেকে চেনো, একজন আরেকজনের সম্পর্কে অনেক কিছুই জানো। তোমার বিয়েটা যদি আমি অন্য কোথাও দিতাম, তুমি তখন এতটা স্বাভাবিক থাকতে পারতে না যতটা এখন আছো। আমার ধারণা আমি বিয়েটা দিয়ে অবশ্যই ভুল করিনি, সেটা তুমি জানো না, স্বীকার করলেও একদিন করবে। সেটা সময়ের অপেক্ষা। আমি সবসময় দোয়া করব তোমাদের সুখের জন্য। ভালো থেকো। এখানকার স্থানীয় কারোর সাথে কথা বলতে হলে ইংরেজির আশ্রয় নিতে হতো। যার সাথে কথা বলে যেটাই বলি সব ইংরেজিতে। আমার প্রিয় বাংলার ঠাঁই নেই কোথাও। এখানে এসে এই ভাষার কষ্টটা অনুধাবন করলাম খুব। বুঝলাম মাতৃভাষার মর্যাদা ঠিক কতখানি। তাই এখানে এসে পারতপক্ষে বাইরের কারোর সাথে কথাই বলতাম না। আমি সারাদিন চুপচাপ একলা একলা হয়ে থাকতাম। আমি স্বভাবত ঘর কোণে। চিরজীবন ঘরে বসে থেকে উপন্যাসের পাতায় মুখ গুজে দেওয়া সেই আমিটাও এই সুদূর প্রবাসে বই পড়তে ভুলে গেলাম। সারাদিন অ্যাপার্টমেন্টসের নিজের ব্যক্তিগত রুমের জানালায় মাথা এলিয়ে বসে থাকি। এদিকে বাংলা উপন্যাসও খোঁজ খুব একটা নেই। আসার সময় লাগেজ ভর্তি করে যতগুলো বই এনেছি সেগুলোই স্বল্প। পড়তে পড়তে ইংরেজি নোবেল পড়তে হয়। কি যে খারাপ লাগে না আমার। তবে অবাককর বিষয় হলো আমাকে এই দেশে আনার পর আমার প্রতি ব্যবহার বদলে গেল সূর্যের। যে ছেলেটা আমাকে সবসময় বিরক্ত করতো কারণে অকারণে খোঁচাতো, সেই ছেলেটাই হুট করে আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিল। সারাদিন কারোর সাথে কথা না বলতে পেরে যে মনটা আমার লাগতো, সেইগুলো মেটানোর জন্য তার সাথে কথা বলার জন্য মুড়িয়ে থাকতাম। কখন সে আসবে, কখন কিছু বলবে আর প্রতি উত্তর করবো, কিন্তু সে যেন কোনো কিছুতেই কোনো কথা বলতো না। আগের যে মিষ্টি মিষ্টি ঝগড়াগুলো করতাম, চুল টানাটানি মারামারি করতাম, সেগুলোর কিছুই আর হতো না। সে ব্যস্ততার দোহাই দেখাতো, নাকি আমাকে শাস্তি দেওয়ার চেষ্টা করতো জানি না। একসময় অতিষ্ঠ হয়ে উঠলাম আমি। একদিন রাতে চরম একটা ঝগড়া করার প্রস্তুতি নিয়ে জেগে রইলাম অনেকক্ষণ। রাত 12টার দিকে সূর্য এলেন। আমাকে এত রাতে জেগে থাকতে দেখে খানিক চমকালেন। আমি সাধারণত এত রাত জাগি না, 10:30টার মধ্যেই ঘুমিয়ে যায়।
তাই সে রাত করে এলে দেখা হওয়ার সুযোগও থাকে না। কিন্তু তারপরেও যেন কিছুই বললেন না, চুপচাপ ফ্রেশ হতে চলে গেলেন। আমাকে উপেক্ষা করে দেখে রাগে না চলে উঠলো আমার। উনি বেরোতেই তড়াক করে সামনে দাঁড়িয়ে তাতে দাঁত চেপে বললাম, সমস্যা কি আপনার? মানে হলো আপনার সমস্যা কি? কি চাইছেন কি আপনি? কেন এমন করছেন? রাগে চিৎকার করে উঠলাম আমি। কি করছি আমি? আশ্চর্য! পাঁচফোড়ন, ক্লিয়ার করে বলতো অ্যাকচুয়ালি তুই কি বলতে চাইছিস? পাঁচফোড়ন এই নামটা যেন বহুদিন পরে শুনলাম। অদ্ভুত ভাবে আজ এটা শুনে রাগ হলো না। পরিচিত কিছুর সংস্পর্শে এসে মন যেন অজানা আনন্দে আনন্দিত হলো। তবুও ক্ষেপে উঠে বললাম, ন্যাকা যেন কিচ্ছুটি বোঝে না। দেখুন, আমার সঙ্গে লাগা ঢং দেখাবেন না, যা বলার ক্লিয়ারলি বলবেন। বলেন আপনার সমস্যাটা কি? কেন আপনি আমার সাথে কথা বলেন না? কেন একই অ্যাপার্টমেন্টে থেকেও আমরা দুইজন দুই গ্রহের পানের মতো বিচ্ছিন্ন? বলেন কেন কেন কেন? কথা বলতে বলতে কখন যে তার শার্টের কলার চেপে ধরেছি সে হুঁশ নেই। সে বোধহয় হঠাৎ এমন আচরণ দেখে অবাকই হলো, ভ্রু কুঁচকিয়ে বলল, তুই কি কখনো আমার সাথে কথা বলতে চেয়েছিলি যে আমি বলবো? না, বলিনি। প্রত্যেকটা দিন আপনার সাথে কথা বলার জন্য মুড়িয়ে থাকি আমি, অপেক্ষায় থাকি কখন আসবেন। আর আপনি আসেন তো মেলা রাত করে, কথাও বলেন না। অভিমান গলা ধরে আসতে লাগলো আমার। হুট করে কোথায় থেকে যে এই আবেগ নামক বস্তুটা চলে এলো কে জানে। মনকে সামাল দিতে না পেরে অভিমানে জলকণা কপাল বেয়ে ঝরলো। কান্নায় গাল ভিজিয়ে নাক টেনে সরে এলাম সামনে থেকে। যে ভয়ঙ্কর ঝগড়া করার প্রস্তুতি নিয়েছিলাম সব হারিয়ে গেল। যেভাবে কান্নার বেগ বাড়ছে তা তার কিছুক্ষণের সামনে থাকলে হিসকে উঠে যাবে আমার। ছোটবেলা থেকেই নিজের অশ্রু আর আবেগ এই দুটা নিয়ন্ত্রণে আমি খুব অপটু। একবার কোনো কারণে কান্না শুরু হলে থামতেই চায় না। আমি ক্রমাগত রোদন থামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। বা হাতে চোখ মুছে হাঁটা ধরেছি রুমের দিকে। এখন আর পেছনে ফিরবো না আমি, একটুও না। রুমে ঢুকেই ঠাস করে দরজা লাগিয়ে দিলাম আমি। না, সিট কিনে লাগাইনি, সে অভ্যাস নেই। ফলশ্রুতিতে দরজাটা দুম করে শব্দ করে আবার ফিরে এলো। কান্না থেমে গিয়ে রাগ উঠলো খুব। আবারও জোরে ধাক্কা মারতেই এক ঘটনার পুনরাবৃত্তি ঘটলো। দরজাটা না লেগে উল্টো ক্যাস ক্যাস করতে করতে ফিরে এলো। মাথার ভেতর ক্রোধের অনর উঠলো, দাউ দাউ করছে। ইচ্ছে করছে এই দরজাটা খুলে আছাড় মেরে ভেঙে ফেলি, কিন্তু দরজা না ভেঙে সিট কিনে লাগিয়ে দিলেই যে ঝামেলা শেষ হয়ে যায় সে বুদ্ধি তখন আর নেই। পরপর দুবার শব্দ শুনে সূর্য বললেন, দরজাটা ভাঙতে চাচ্ছিস নাকি? এমন করে বাড়ি দিচ্ছিস কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেঙে ফেলবো আমি, ভেঙে ফেলবো এই দরজা, এই অ্যাপার্টমেন্ট, এই বিল্ডিং, অ্যান্ড আপনাকে ভেঙে চুরমার করে দেবো বলেই দরজার উপর আরো একটা বাড়ি দিয়ে চুপ করে বিছানায় শুয়ে পড়লাম। মেজাজ খারাপ খুব, গায়ে আগুন চলছে যেন। সারা শরীরে রাগ চিকবিক করে উঠছে। সূর্য নামের ফালতু ছেলেটাকে তুলে আছাড় মারতে মন চাইছে। সবের ষড়যন্ত্র। ইচ্ছে করে বিয়ে করে এখানে এনে ফেলেছে আমাকে, যেন তিলে তিলে নিঃশেষ হয়ে মরে যায় আমি। নিজে কথা বলবে না, আবার কথা বলতে চাইলে ঢং করবে। রাগে ফুসতে ফুসতে চলে গেল অনেকটা সময়। আমি নিশ্চুপ হয়ে বিছানার সাথে লেপ্টে আছি। ঘুম ধরা দেয়নি চোখের পাতায়। তাই নীরব নিস্তব্ধ নিঝুম নিশুতি রাতের আধারে অক্ষি গোলকের মনিটার সারা ঘরময় ছুটে বেড়াচ্ছে। খানিকক্ষণ পর পর পাশ বদলাচ্ছে, তবুও অবস্থান পরিবর্তন নেই। একসময় ক্লান্ত হয়ে চোখ দুটো বন্ধ করলাম। চিত হয়ে শুয়ে মনে মনে নিবনাক্কি সংখ্যা নিয়ে ভাবতে শুরু করলাম। এটা একটা ঘুম আনার টেকনিক। মনে মনে কোনো সংখ্যা নিয়ে হিসাব কষতে শুরু করলে খুব দ্রুতই মস্তিষ্ক ক্লান্ত হয়ে আসে, অবসাদ নেমে আসে শরীরে, আর মানুষ ঘুমিয়ে পড়ে। আর সাথে একটু কাঁচা বলে ম্যাথ সংক্রান্ত যে কোনো কিছু ভাবলে আমার ঘুম পায়। কিন্তু আজকে আমার দ্বারা সেটাও সম্ভব হলো না। একের পর এক ট্রিক পাল্টাচ্ছি, এটা ছেড়ে ওটা, ওটা ছেড়ে আরেকটা, কিন্তু ঘুম ধরা দিচ্ছে না। হঠাৎ অনুভব করলাম অন্ধকারের ভেতরে নিঃশব্দে কে যেন ঘরে ঢুকছে আমার। এত রাতে ঘরে কে ঢুকতে পারে সেটা ভেবেই শিউরে উঠলাম আমি। এই দমবন্ধ ফ্ল্যাটে কখনো চোর জাতীয় লোকের অনুপ্রবেশ ঘটা সম্ভব নয়। আসলে সূর্য আসবেন, কিন্তু সে কখনোই এই ঘরে পা ফেলবে না, কারণ এই বাসা এভাবেই আমরা থাকি, দুইজন দুই দ্বীপের বাসিন্দা হয়ে। তাই তার রুমের আশেপাশে আমি যাই না, আর আমার রুমের আশেপাশে সে আসে না।
তাহলে আজ হঠাৎ হুট করেই খুব ভয় পেয়ে গেলাম। মোটামুটি ভীরু স্বভাবের মেয়ে আমি, তাই এই মুহূর্তে এমনই যেন ভয়ে সিটিয়ে গেলাম। সূর্য ভাই এগিয়ে এসে আমার বিছানার কাছে হাঁটু মুড়ে বসলেন। তারপর বেশ কিছুক্ষণ কোনো সারা শব্দ পেলাম না, ভয়ে চুপ করে শুয়ে থাকলাম। সে কিছু না বলে হঠাৎ করে আমার খুব কাছে চলে এলো, হাতের আলতো ছোঁয়ায় ছুঁয়ে দিতে লাগলো আমার মুখশ্রী। খুব সংগোপনে একটা ঢোক গিলে ফেললাম। কি করতে চাইছে কি সে? হুট করে আরেকটা কাণ্ড করলো সে, মুখের কাছে মুখ নামিয়ে এনে টুক করে চুমু এঁকে দিল ললাটে। আমি এবার সত্যি কেঁপে উঠলাম। অন্ধকারে ব্যাপারটাকে তার দৃষ্টিগোচর হলো কিনা জানি না, তবে সে মুচকি হাসলো বুঝতে পারলাম। হাসির মৃদু একটা শব্দ কানে এসে বাঁচলো আমার। সে আরো কিছুক্ষণ বসে থেকে আমার লম্বা লম্বা চুলগুলো নিয়ে এলোমেলো করতে লাগলো। চুল এনে মুখের উপরে দিয়ে আবার সরিয়ে নিয়ে শুরু করলো খেলা। এবার সত্যিই বিরক্ত হলাম। করছে কি? সমস্যা কি? জিনটিন কিছু ধরছে নাকি? আজব। তুমুল বিরক্তি নিয়েই ঘুমিয়ে গেলাম। সে তারপর কখন ঘর থেকে চলে গেছে জানি না। সকালে ঘুম থেকে উঠে দেখি পুরো অ্যাপার্টমেন্ট ফাঁকা। সূর্য অনেক আগেই অফিসে চলে গেছে। এলোমেলো মন নিয়ে হেলতে দুলতে নাস্তা সারলাম। রুমে গিয়ে বসেছি, হঠাৎ কাল রাতের কথা মনে পড়লো। সূর্য কাল রাতে সত্যি সত্যি অদ্ভুত ব্যবহার করেছিল, যেটা সে আগে কখনো করেনি। কি যেন ভেবে বিছানা থেকে নামলাম। ধীর পায়ে হেঁটে তার ঘরের সামনে এলাম। দরজাটা আলতো করে বন্ধ করে রাখা। সে ঘরে না থাকলেও এটা এভাবেই থাকে। আমি কখনোই তার ঘরের আশেপাশে আসি না, ঢোকা তো দূর। আলতো হাতে দরজাটা খুলে ভেতরে ঢুকলাম। ঘরের ভেতরে পারফিউমের মিষ্টি গন্ধ মম করছে। স্বাভাবিকভাবেই আমার মস্তিষ্কে একটা কথাই ঘুরলো, এই ছেলে কি গোসল করে না? এত পারফিউম ব্যবহার করে কেন? আজব, আমি মেয়ে হয়ে পারফিউম ইউজ করি না, আর সে যত সব ঢং। পারফিউমের সৌরভে সুরভিত ঘরে বেশিক্ষণ থাকলে আমার পাগল পাগল লাগবে, মাতাল হয়ে যাব। বাপরে বাপ। বিছানার উপরে পড়ে আছে একটা ডায়েরি, বালিশের পাশে যত্নে রাখা। আমি কৌতূহলী হয়ে ডায়েরিটা হাতে নিলাম। কালো রঙের একটা ডায়েরি, কাভার পেজ উল্টাতেই ভেসে উঠলো সূর্যের লেখা। তুমি আমার অব্যক্ত অনুভূতি মৌপাখি। নিচে তার সিগনেচার। আমি অবাক হয়ে পৃষ্ঠা উল্টালাম। একটার পর একটা পৃষ্ঠা, লেখায় লেখায় পূর্ণ শেষব। তুই তো জেদি কেন মৌপাখি? হ্যাঁ, এত জেদ আর এত রাগ কেন তোর? তোর এই রাগের যে সর্বনাশ, আমার সর্বনাশ হয়েছে জানিস তুই? হ্যাঁ, সে ছোট্টবেলা থেকে তোর এই রাগ আর জেদ দেখে দেখে আমি দুর্বল হয়ে পড়েছি তোর উপর। তুই জানিস তোর অভ্যাস, তোর ঝগড়াটে আচরণ, প্রতিবাদী ভাবনা, রাগে লাল হওয়া মুখ, ঠোঁটের কোনো দুষ্টুমি হাসি, আনন্দে উচ্ছ্বসিত হওয়া চেহারা আমাকে কতটা টানে। তুই জানিস আমি কেন তোকে এত জ্বালাই, কেন এত চোখে চোখে রাখি? কারণ আমি তোকে ভালোবাসি। যখন বুঝতে শিখেছি ভালোবাসা কি, তখন থেকে আমি তোকে ভালোবাসি, কিন্তু কোনোদিন বলিনি। আমি চাইনি তোর অবুঝ বয়সেই তোকে আমার ভালোবাসার শিকল পরিয়ে বন্দি করে ফেলতে। তোকে ছেড়েছি তোর মতো করে, যেন কোনো ভুল না করে ফেলিস। তাই সব সময় তোকে নজরে নজরে রাখতাম। ভেবেছিলাম কোনো একটা সময় এসে তোকে আমার মনের কথা বলবো, কিন্তু আমার ভালোবাসার কথা জানানোর আগেই তুই বদলে গেলি, সম্পর্কগুলো বদলে গেল। তুই আগের থেকে বেশি রাগী, একগুঁয়ে আর জেদি হয়ে উঠলি, উচ্ছৃঙ্খল হয়ে উঠলি। তোকে শাসন করলাম, তুই শোষণ ভেবে নিয়ে দূরে সরে গেলি আমার। জানিস তখন তোর ওই অবহেলাটা আমার জন্য কতটা যন্ত্রণাময় হয়ে উঠেছিল? হ্যাঁ, কতটা পোড়াতো তোর ঘৃণাটা। আমি জানতাম তোর দোষ ছিল না, কিন্তু তোকে ভালোবাসতাম বলে তোর দ্বারা কোনো ভুল হয়ে যাক সেটা চাইনি। মিথ্যে বলে আটকে ফেলেছিলাম তোকে। সময় বদলালো, সম্পর্কটা আগের মতো হয়ে উঠলো। আমি নিজেকে প্রস্তুত করতে লাগলাম তোকে ভালোবাসার কথা জানিয়ে দেওয়ার জন্য। সারপ্রাইজ প্ল্যানিং করলাম, কিন্তু মাঝখান থেকে কোত্থেকে যেন উদয় হলো অর্ণবের। সেদিন তোর ভার্সিটিতে যেতেই কানে আসলো তোদের প্রেম কাহিনী। রাগের শরীরটা চলে উঠলো আমার। আমার ভালোবাসা কেন আমার না হয় অন্য কারো হবে? হ্যাঁ, তোকে ডেকে সাবধান করলাম, অর্ণবকে বেনামে চিঠি দিলাম, তোরা যেন পাত্তাই দিলি না। রাগে রাগে আরো বেশি খেপে গেলাম আমি। সেদিন হকি স্টিক নিয়ে গেছিলাম অর্ণবকে সামান্য ভয় দেখাতে। ব্যাটার সাহস বোধহয় একটু বেশি ছিল, তোর মতোই ঘাটতেরা জাতের। সোজা কথার উল্টো মিনিং করলো। খেপে টেপে গিয়ে দিলাম ঠ্যাগের উপর একটা বাড়ি। কে জানতো তাতে ওর পা ভেঙে যাবে। পা তো ভাঙলো, সাথে সাথে ছেলের সাহসও হারিয়ে গেল। ভয়ে সিটিয়ে গিয়ে বললো, সরি ভাই, মাফ করে দেন। সরি ভাই, মাফ করে দেন। তখন ওর মুখ দেখে যে কি হাসি পেয়েছিল আমার। যে ছেলে একটু আগে এত বড় বড় কথা বললো,
তোকে কখনোই ছাড়বে না বললো, সে ছেলে শুধু হকি স্টিকের একটা বাড়ি, জাস্ট একটা বাড়ি খেয়ে পোল্ট্রি খেলো। পাঁচফোড়ন, তুই আমাকে পোল্ট্রিবাজ বলিস, কিন্তু তোর সেই প্রেমিক পুরুষ যে যে কিনা পোল্ট্রিবাজ, সেটা আমি বুঝেছিলাম। এরপর ভাবলাম তোকে একটা শিক্ষা দেওয়া দরকার, কিন্তু কিভাবে করব ভেবে পেলাম না। এর মধ্যে বাড়িতে তুই বিয়ের বায়না লাগিয়ে দিয়েছিস। একে তোর ওপর মেজাজ খারাপ, তার উপর তখন আমি কি করতাম বলতো? তাই রাগে জেদে বিয়েটাই করে ফেললাম। আমার বাড়ি সহ তোর বাড়ির সবাইকে বললাম আমরা প্রেম করছি। আমাদের বাসায় এই নিয়ে কোনো কথা হলো না, সবাই বিশ্বাস করে নিল। কিন্তু বিশ্বাস করলো না আন্টি। আমি তাকে যতটা বোকা ভেবেছিলাম সে কিন্তু আদৌ বোকা নয়। সবসময় তোর নামে নালিশ করলে সে নির্দ্বিধায় সব বিশ্বাস করতো, কিন্তু এখানে এসেই করলো না। আন্টি ঠিক বুঝেছিল আমার মিথ্যেটা, আমাকে একলা ডেকে জিজ্ঞেস করেছিল ঘটনা। আমি বাধ্য হয়ে সবটা স্বীকার করেছি, সাথে একটা মিথ্যেও বলেছি। অর্ণব নামে একটা বাজে ছেলের সাথে তোর দীর্ঘদিনের রিলেশন, তোর যদি এখনই বিয়ে না দেয় তাহলে বড় রকমের অঘটন ঘটিয়ে ফেলতে পারিস। শত হোক মেয়ের মা বলে কথা, যতই বুদ্ধিমতী হোক, আন্টিও এই ব্যাপারটায় ভয়ে শঙ্কিত ছিল, তাই আর কথা বাড়ানি। আমার সাথে তোর বিয়েটা হয়ে গেল। আমি জানি তুই আমাকে ভালোবাসিস, তুই আমাকে না বললেও আমি জানি। অথচ তুই ভাঙবি তবু মস্কাবি না। তোর মুখ থেকে ভালোবাসার কথা শুনবো বলে তোকে এতদিন ধরে এমন ঘরবন্দি করে রেখেছিলাম, আটকে রেখেছিলাম আমার কাছে। ইচ্ছে করে তোর সাথে কথা বলিনি, কষ্ট দিয়েছি। ভেবেছিলাম তাতে অন্তত তোর পরিবর্তন হবে, স্বেচ্ছায় কাছে আসবি তুই। অথচ তুই একা একা থেকেছিস, গুমড়ে গুমড়ে থেকেছিস, কিন্তু তবুও এই আমার কাছে আসিসনি। আজ এতদিন পর যখন সেই পুরনো রূপে ফিরে গেলি, আমি ভাবলাম আমার এতদিনের সাধনা বোধহয় সত্যিই হলো। বরাবরের মতো এবারও আমি ব্যর্থ। আমি জানি আমি খুব খারাপ, মৌপাখি খুবই খারাপ। সেজন্য তুই আমাকে সহ্য করতে পারিস না, কিন্তু তারপরও তুই আমাকে ভালোবাসিস, তাই না? তাহলে কি ক্ষতি হয় সেই কথাটা মুখে স্বীকার করলে? কি হয় তোর একটু নরম হলে? কি হয় আমাকে একটু ভালোবাসলে? কি এমন ক্ষতি হয় তোর? যদি ভালোবাসা পাই আবার শুধরে নেব জীবনের ভুলগুলি। যদি ভালোবাসা পাই ব্যাপক দীর্ঘ পথে তুলে নেব ঝোলাঝুলি। যদি ভালোবাসা পাই শীতের রাতের শেষে মখমল দিন পাবো। যদি ভালোবাসা পাই পাহাড় ডিঙাবো, সমুদ্র সাঁতরাবো। যদি ভালোবাসা পাই আমার আকাশ হবে দ্রুত শরতে নীল। যদি ভালোবাসা পাই জীবনে আমিও পাবো মধ্য অন্তমিল। যদি ভালোবাসা পাই আবার শুধরে নেব জীবনের ভুলগুলি। যদি ভালোবাসা পাই শিল্প দীর্ঘ পথে বয়ে যাব কথাগুলি। ডায়েরিটা পড়ে থমকে গেলাম। এসব কি লিখেছে সে? এসব আসলেই সত্যি? সূর্য সত্যি সত্যি আমাকে ভালোবাসে? এমন চরম সত্যটা জেনে সত্যিই চমকে গেলাম। ডায়েরিটা আগের জায়গায় রেখে শূন্য মস্তিষ্ক নিয়ে ঘরে ফিরে এলাম। তপ্তা মেরে বসে রইলাম অনেকক্ষণ। বাকিটার সময় কিভাবে কেটে গেল জানি না। নিজের সাথে নিজের বোঝাপড়া করলাম। আমার সারাটা জীবনের হিসাব করে দেখলাম সেখানে সূর্য ভাইয়ের জায়গাটা ঠিক কোথায়। আমার প্রত্যেকটা গল্পেই সে মিশা আছে। প্রতিটা ক্ষেত্রে কখনো বকেছে, কখনো মেরেছে, কখনো শাসন করেছে। ভালো কি বেসেছে, কি আর নিয়েছে, যদিও সেটা ধমকের আড়ালে, কিন্তু নিয়েছে তো। এখন আমার কি করা উচিত? সবটা মেনে নেওয়া? আচ্ছা, আমিও কি তাকে ভালোবাসি না? এই যে এই নিস্তব্ধ একাকী সময়গুলো আমি একা একা বসে কাটাই, তখন আমি কার কথা ভাবি? সূর্যের কথা নয় কি? আগে দুষ্টু মিষ্টি ঝগড়াটির সম্পর্কটাকে মিস করি না আমি? চাই না যে সম্পর্কগুলো আবার আগের মতো হোক? 100 বার চাই। কারণটা কি? আমি কি তবে তাকে ভালোবাসি? দুপুর হয়ে এলো। জানালায় দাঁড়িয়ে দেখলাম আকাশ কালো মেঘে ঢাকা, বৃষ্টি হবে নিশ্চয়। সূর্য ফিরে এলো আজ খুব তাড়াতাড়ি, কিন্তু আমার আশেপাশেও এলো না। অবশেষে কখনোই আসে না। যাই হোক, তাকে আসতে দেখে কেমন উতলা হয়ে উঠলো মন। গোসল সেরে সুন্দর একটা শাড়ি পরলাম, চোখে কাজল দিলাম, বেলকনি থেকে একটা গোলাপ ছিঁড়ে খোপায় গুছলাম। বাইরে বৃষ্টি হচ্ছে। আমি সেজে গুছে তার ঘরের দরজায় এসে দাঁড়ালাম। ঘর ফাঁকা, সে এখানে নেই। আমি দৌড়ে গিয়ে বেলকনিতে দাঁড়ালাম। এটাকে ঠিক বেলকনি বলা যায় না, মিনি ছাদের মতো অনেকটা। অর্ধেকটা ছাদ আছে, অর্ধেকটা খোলামেলা, কাঁচের রেলিং দিয়ে ঘিরে রাখা বেলকনি। এক সাইডে কয়েকটা রেড স্ক্যান্টিয়া, ওয়াক্স বেগুনিয়া, নীল রঙের মর্নিং গ্লোরি গাছ লাগানো। খুব সুন্দর গোছানো একটা বেলকনি। মানুষটার মতোই পরিপাটি, নির্মল, সুন্দর। সূর্য উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে। বৃষ্টির সাট এসে ভিজিয়ে দিচ্ছে তাকে। সে নিশ্চুপ নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে। দৃষ্টি তার আকাশ পানে, হাত দুটো প্রসারিত করে বেলকনির রেলিং এ রাখা। আমি
গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলাম তাকে। সে অবাক হলো, চমকালো। আমি পাত্তা দিলাম না। দু হাতে তার বলিষ্ঠ শরীরটা আঁকড়ে ধরে পিঠে মুখ গুছিয়ে দিয়ে বললাম, ভালোবাসি। সূর্য এক ছটকায় পিছনে ফিরে তাকালো। আমার দিকে তাকাতেই নিজের অজান্তেই চোখের কোণা দিয়ে বয়ে গেল অশ্রুজল। সে অবিশ্বাসে অস্পষ্ট স্বরে বলল, কি বললি? ভালোবাসি বলেই ফুপিয়ে কেঁদে উঠলাম। জানি না কেন কাঁদছি, তবুও কাঁদতে ভালো লাগছে। সে খানিকক্ষণ নিস্তব্ধ থেকে হঠাৎই জড়িয়ে ধরলো আমায়। কারো আদরে ছোঁয়া পেয়ে আরো বেশি আহ্লাদে কান্না পেল আমার। হাউ মাউ করে কেঁদে উঠে বললাম, আপনি মহা পোল্ট্রি বাস সূর্য ভাই, মহা পোল্ট্রি বাস। অসভ্য অত্যাচারী ব্রিটিশ আপনি। আপনি জেনে বুঝে এতদিন ধরে আমাকে কষ্ট দিয়েছেন। আপনার নামে আমি মামলা দেব, জেলে দেব আপনাকে। আমার কঠিন হুঁশিয়ারি শুনে সে হাসলো। হেসে আমার নাক টেনে দিয়ে বলল, ঠিক আছে দিস, আপত্তি নেই। তবে জেলে পাঠালে বরের সাথে তোর বউকেও পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করিস, নয়তো বউ পাগলা বর আবার বউয়ের টানে হাজত থেকে পালাবে। বলেই হাসতে লাগলো সে। আমি লাজুক হেসে তার বুকের উপরে মাথা এলিয়ে দিলাম। বৃষ্টির সাথে ভিজে যাচ্ছে দুইজনে, সে খেয়াল নেই। মৃদু গলায় বললাম, আপনি সত্যি আমায় ভালোবাসেন? জানি না, হয়তো হ্যাঁ। কেন বাসেন? তুমিময় গল্পগুলোতে তুমিকে ভালো না বাসলে সেটা গল্প হয় না। আমার গল্পটা যে পুরোটাই তুমিময়। তুমিময় আসক্তি, তুমিময় ঝগড়া, তুমিময় ভালোবাসা, তুমিময় প্রেম। গল্পটাই যখন তুমিময়, তখন সে তুমিকে ভালো না বেসে থাকা যায়। তাই আমি এই তুমিকে ভালোবাসি। প্রেমিকের কাব্যিক কথা আমার কোনো কালেই ভালো লাগতো না, কিন্তু আজ লাগলো। ভয়ঙ্কর ভাবে মন ছুঁয়ে গেল তার কথা। মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। কারণটা অবশ্য জানা নেই। সম্ভবত প্রেমের হাওয়া লাগলে সবারই এমন হয়। এমন মুগ্ধময় পরিস্থিতিতে একটা ভয়ঙ্কর কাণ্ড করে বসলাম। টুপ করে চুমু খেয়ে বসলাম তার গালে। সে স্তম্ভিত চাহনিতে কিছুক্ষণ তাকিয়ে রইল আমার দিকে। তারপর ভ্রু কুঁচকিয়ে বলল, তুই আজকেও ব্রাশ করিসনি ভাস্করন? সি, হাউ নোংরা। আমি চমকালাম। এই রোমান্টিক ওয়েদারে, এই রোমান্টিক মুডে, টাইমেও কেউ এমন কথা বলতে পারে আমি জানতাম না। দাঁত দিয়ে জিভ কেটে বললাম, ইয়ে মানে আপনাকে চিনে টেনে ধরলো নাকি? সেই টেনশনে ব্রাশ করতে ভুলে গেছি। সরি। তুই আমাকে ব্রাশ না করে চুমু খেয়ে ফেললি? সি, তোর শরীর আমি খেতা পড়ি। হ্যাঁ, দুপুর হয়ে যাচ্ছে এখনো ব্রাশ করিসনি? গ্যাদরা কোথাকার, যা ব্রাশ করে আয়। সি সি সি, আমার ভাবতেই বমি পাচ্ছে। রাগে মুখ লাল হয়ে উঠলো। সামান্য একটা ব্রাশ না করে চুমোর জন্য এত কথা? তোকে আর জীবনেও চুমু খেলে বলিস যত সব ফাউল। কোথায় খুশি হয়ে আরেকটা চুমু দিবে তা না, নেকার ষষ্ঠী। কি হলো, এখনো যাচ্ছিস নি কেন? ইস, তোর মুখের গন্ধ আমার বমি বমি পাচ্ছে। প্রেগনেন্ট মহিলা লাগছে নিজেকে। এ যা বলছি যা। ভয়ঙ্কর রাগ নিয়ে ধূপধাপ পায়ে হেঁটে আমি ঘর ছেড়ে বেরিয়ে এলাম। ব্যাটা বদ, ব্রাশ খোঁজার জন্য ওয়াশরুমে যাচ্ছি, তখন শুনলাম সে চেঁচাচ্ছে। ইএম বানায় পাঁচফোড়ন। শোন একটা কথা, ব্রাশ করে আমার ঘরে আসিস তো, একটা চুমু খাবো। আমি তো তোর মতো নোংরা না, ব্রাশ করা আছে, আসিস প্লিজ। কি, তবুও খোঁচা মারা? কিন্তু কথাটা কি ছিল ভাবতেই লজ্জা লাগলো আমার। ইস, এত কেন লজ্জা লাগছে আমার? আড়ষ্ট হয়ে এগিয়েছি, তখন আবারও শুনতে পেলাম, না আসলে কিন্তু তোর খবর আছে বলে দিলাম। কান ধরে লন্ডনের রাস্তা দাঁড় করে রাখবো, বি কেয়ারফুল। ভয়ঙ্কর হুঁশিয়ারি। লজ্জায় দৌড়ে গিয়ে ঢুকলাম ওয়াশরুমে। আমি আর তার সামনে যাব না, একদমই না। তাতে যদি লন্ডনের রাস্তায় কান ধরে দাঁড় হতে হয় তো হব, তবুও ওর সামনে যাব না। অতপর তাহারা সুখে শান্তিতে বসবাস করতে লাগিল। প্রেমে প্রেমে পূর্ণ হইয়া উঠিল তাদের আলয়। প্রিয়জনের ভালোবাসা সিক্ত হইয়া কাটিয়ে গেল তাহাদের বাকি জীবন।